হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আগে আমাকে একটু সবাই জানাও যে আমাকে প্রপারলি দেখতে পাচ্ছ কিনা আর প্রপারলি শুনতে পাচ্ছ কিনা। দেন আমরা আসলে আমাদের লাইভ এন্ড অল স্টার্ট করতে পারবো সব প্রপারলি। তো কথা ছিল 12টায় চলে আসে, ঠিক 12টায় আসতে পারিনি, দেরি হয়ে গিয়েছে, এর জন্য আগে থেকে সরি বলে নিচ্ছি। তো তোমরা যদি একটু জানাও যে ভাইয়াদের প্রপারলি সব দেখতে পাচ্ছ কিনা আর শুনতে পাচ্ছ কিনা, তাহলে ভাইয়া প্রপারলি ক্লাসটা স্টার্ট করে দিতে পারবে। ঠিক আছে? তো আমরা এখনো দেখতে পাচ্ছি, হ্যাঁ অলরেডি চলে আসছো। জাস্ট আমাকে একটু জানাও যে আমার কথা প্রপারলি শুনতে পাচ্ছ কিনা। আর চেহারা তো দেখতেই পাচ্ছ আই গেস। সো চেহারা দেখা নেই গেস, কোনো কনফিউশন নাই। তো আজকে আমরা লাইভে কি করব সেটা আই গেস ডেসক্রিপশন আমরা অলরেডি পেয়ে গেছি। তো আরেকবার একটু বলে আমরা স্টার্ট করতে চাই। ওকে। তো বেসিক্যালি আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে সি ইউনিটের প্রিপারেশন, অ্যাকাউন্টিং প্রিপারেশন স্পেশালি যেটা, সেটা নিয়ে হচ্ছে আজকে আমাদের লাইভের এই ফুল প্রিপারেশনটা। তো সাধারণত তোমাদের সাথে এই রকম অবস্থায় দেখা খুবই কম হবে আমার। আমার সাথে তোমাদের সবচেয়ে বেশি দেখা হবে স্মার্ট বোর্ডে, যেখানে হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় তোমাদেরকে দাগায় দাগায় অনেক কিছু পড়াবো। বিকজ অ্যাকাউন্টিং পড়াইতে হইলে প্রত্যেকটা জিনিস আমাদেরকে একটু দাগায় দাগায় পড়তে হয়, দাগায় দাগায় প্রত্যেকটা লাইন আন্ডারস্ট্যান্ড করতে হয়। আজকের লাইফটা যেহেতু একটু আমাদের গাইডলাইন টাইপ হবে, সো এই জন্য হচ্ছে যে আমরা এরকম ওপেন ক্যামেরা টাইপ সেশনে আসছি। ঠিক আছে? সো আমরা একটু পরে শুরু করতে পারবো আমাদের আই বিলিভ পুরো সেশন এন্ড অল। তো তার মধ্যে তোমাদের একটু দেখে নেই যে তোমাদের কার কি অবস্থা, একটু আমাকে ভাই কমেন্টে জানায় দাও যে সবার কি অবস্থা। আমি সাউন্ডটাকে একটু কমাই নি, না হলে তো আমি নিজে দেখতে পাবো না। ওকে। আগে তোমাদের কয়েকজন কমেন্ট, হ্যাঁ হিয়ার ব্রাদার, হ্যাঁ ঠিক আছে, দেখতে পাচ্ছি। আমি একজন দেখতে পাচ্ছি এইচএসসি 27-এর মানুষ আছে সেরা। সো এইচএসসি 27-এর মানুষ এখন আসলে কতটুকু বুঝবা জানি না, বাট আগের থেকে জীবন যুদ্ধে আগায় থাকাটা বুদ্ধিমানের কাজ। ওকে। আমার এখানে আগে স্লাইডটা একটু ওপেন করে নিই, আগে দাঁড়াও। আমরা স্লাইডের আগে একটা ব্যবস্থা করে নেই। ওকে। আচ্ছা, তো স্লাইড ওপেন হতে হতে আমরা আগে কয়েকটা কনফিউশন আর মানে একটু ক্লিয়ার করে নিই। স্লাইড আই ডোন্ট নো, একটু টেকনিক্যাল ডিফিকাল্টি হচ্ছে এই জায়গাটায়। আচ্ছা, স্লাইড ওপেন হতে হতে আমরা আমাদের কনফিউশন কিছু ক্লিয়ার করি। সো অ্যাকাউন্টিং এর তোমরা যারা হচ্ছে অ্যাকাউন্টিং পড়বা বা অ্যাকাউন্টিং পড়বা বলতে এখানে কনফিউশনের পার্টটা হচ্ছে অ্যাকাউন্টিং নিয়ে আমাদের, যে ভাইয়া অ্যাকাউন্টিং এ তো ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে হয়, অ্যাকাউন্টিং এ তো অনেক কিছু আসে, অনেক ধরনের প্রশ্ন আসে। তো আমরা পুরো জিনিসটা কিভাবে সলভ করতে পারবো? তো এই ধরনের অ্যাকাউন্টিং নিয়ে কনফিউশন অনেক মানুষের থাকে, এবং এই জিনিসটা নিয়ে অনেকের কনফিউশন এতটা বড় স্টেটে চলে যায় যে আমার মনে হয় যে না, অ্যাকাউন্টিং অনেক কঠিন। বাট ট্রাস্ট মি ভাই, অ্যাকাউন্টিং অনেক বেশি সহজ যদি তুমি আসলেই প্রপারলি পড়তে পারো। তো আমরা আমাদের স্ক্রিনটা শেয়ার করলে তোমাদেরকে আর একটু সুন্দর করে দেখাতে পারবো। সো স্ক্রিন শেয়ারের পার্টটায় চলে যাই। আজকে স্ক্রিনও আমার সাথে দুষ্টামি করতেছে, জানি না। ওকে, সো আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি কিনা সেটা একটু আগে আমরা জানাই। ঠিক আছে? ওকে, সো স্ক্রিনের মধ্যে আমি যদি একটু স্ক্রিনটা বড় করার চেষ্টা করি তোমাদেরকে। সো স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা একটু আগে আমাকে জানাও ভাইয়া পুরা। এই স্ক্রিন থেকে, আচ্ছা।
ওকে, সো আই গেস আমাদের স্ক্রিনটা ভিজিবল। তো স্ক্রিনটা ভিজিবল, স্ক্রিনে আজকে আমাদের কিছু কোয়েশ্চেন্স আছে, সো আমরা কোয়েশ্চেন্স গুলো সলভ করব। মিনওয়াইল আমরা আমাদের কিছু গাইডলাইন্স এন্ড অল আছে, সেই জিনিসগুলো দিব। তো আমাদের যে জিনিস, হিসাব বিজ্ঞানকে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, দ্য অ্যান্সার ইজ নো। অ্যাকাউন্টিং এ কোনো ধরনের কোনো ক্যালকুলেটর ইউজ করা যাবে না। অ্যাকাউন্টিং এ আমাদের প্রত্যেকটা ম্যাথ, প্রত্যেকটা থিওরি যেভাবে অ্যান্সার করতে হয়, সেখানে ক্যালকুলেটর ইউজ করার কোনো সুযোগ নেই। সো আমাকে ক্যালকুলেটর ইউজ করা ছাড়াই প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। এবার আমরা আমাদের অ্যাকাউন্টিং এর যদি একদম নিটিগ্রিটি বেসিকে আসি, যে অ্যাকাউন্টিং ভাই আমরা কিভাবে পড়লে খুব সহজে আমরা সলভ করতে পারবো। অ্যাকাউন্টিং নিয়ে ভাই একদম ওপেন কথা হচ্ছে যে অ্যাকাউন্টিং তুমি যদি অনেক প্র্যাকটিস করো, অনেক ভালো এক্সাম দিতে পারবা। প্র্যাকটিস না করলে অ্যাকাউন্টিং কখনোই ভালো করতে পারবা না। আর অ্যাকাউন্টিং এর অনেক বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে অ্যাকাউন্টিং, যদি তুমি যে প্রিভিয়াস এর কোয়েশ্চেন, প্রিভিয়াস 10 ইয়ার্স, প্রিভিয়াস কত বছর, এটা একটা কনফিউশন থাকে, প্রিভিয়াস যদি 10 বছরের কোয়েশ্চেন তুমি সলভ করো অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে, তাহলে দেখবা যে অ্যাকাউন্টিং এর অলমোস্ট 50% কোয়েশ্চেন তোমার কাছে কমন চলে আসছে। সো অ্যাকাউন্টিং এর এই পার্টটা অনেক বেশি ইন্টারেস্টিং, যে আচ্ছা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করলে এত বেশি কমন আসতেছে, তাহলে আমি মাস্ট সলভ করব। ভাইয়ার অ্যাডমিশন টাইম এই ভুলটা করছিল, এজন্য ভাইয়া অনেক মানে এটার জন্য ডিপলি সাফারও করছে, যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্রপারলি সলভ না করে যাওয়ার কারণে ভাইয়ার 2টা কোয়েশ্চেন কাটা গেছে। বাট ভাইয়া যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করে যাইতো, তাহলে ভাইয়ার কিন্তু 2টা কোয়েশ্চেন ভুল যাইতো না। তো ভাইয়ার এক্সপিরিয়েন্স থেকে বলতেছে যে কি কি ভুল হইতে পারে এবং সেই ভুলটার সমাধান আসলে কি হইতে পারে। ঠিক আছে, এখন তোমার কাছে মনে হচ্ছে ভাইয়া 2 মার্কস তো এমন কিছু না। ট্রাস্ট মি, 2 মার্কস ঢাকা ভার্সিটির জন্য অনেক বড় একটা নাম্বার। তার কারণ 2 নাম্বারের জন্য এমন অনেক স্টুডেন্ট আছে যারা আসলে চান্সই পায় না। তো তুমি কি ওই পার্সনটা হবা যার 2 মার্কের জন্য যার চান্স মিস হবে, অথবা 2 মার্কের জন্য সিরিয়ালে 200 জনের পিছনে অনেক মানুষ চলে যায়? তো তোমার তো ওই পার্সনটা হওয়ার কোনো দরকার নেই, তাই না? তো তুমি চাববা যেন প্রিভিয়াস এর কোয়েশ্চেন সলভ করে এমন কোন কোয়েশ্চেন যেটা প্রিভিয়াস এর আসছে, সেটা যেন তুমি সলভ করতে আটকায় না যাও, সেই জিনিসটা এনশিওর করো। সো আমরা যেহেতু দেখতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি প্রপারলি সবকিছু, সো এখন আমরা আমাদের পড়াটা স্টার্ট করি। পড়া শেষের দিকে কিছু গাইডলাইন থাকবে, এন্ড ওভারঅল এভাবে আমরা পুরো ক্লাসটা ডিজাইন করে সাজাবো। ওকে, জাস্ট 1 মিনিট একটা জিনিসের জন্য। আচ্ছা, তো এবার আমরা আমাদের ফার্স্ট ম্যাথের দিকে চলে যাই। তো এই ম্যাথটা শুধু ঢাকা ভার্সিটির জন্য না, এই ম্যাথের একটা স্পেশাল অ্যাসপেক্ট হচ্ছে এই ম্যাথটা ঢাকা ভার্সিটি গুচ্ছতে অনেক বেশি বার আসছে। ঠিক আছে, সো এই ম্যাথটা আজকের বেশিরভাগ জিনিসই যেহেতু একটু টেকনিক্যাল ডিফিকাল্টি শুরু থেকে যারা ছিল তারা একটু বুঝতে পারতেছো। সো আমরা বেশি জিনিস আজকে দাগায় দাগায় পড়াবো না। দাগানোর মোস্ট পার্ট আমরা হচ্ছে যে স্মার্ট বোর্ডে যখন পড়বো তখন ওই জিনিসগুলো একটা দাগায় দাগায় পড়বো। আজকে কনভারসেশনালি যেই জিনিসগুলো বোঝানো পসিবল, ওই জিনিসগুলো আমরা বুঝে বুঝে পুরো জিনিসটা আজকে সিরিজটা ডিজাইন করবো। এন্ড লাস্টের দিকে থাকলে কিন্তু শেষ পর্যন্ত আমাদের যে ওই ম্যারাথন যে ক্লাসে ওভারঅল একটা অ্যাসপেক্ট বুঝতে পারবা। এরপরে আমাদের যে 10 লক্ষ টাকার যে এক্সামটা হবে, সেই এক্সামের একটা অ্যাসপেক্ট বুঝতে পারবা। আর 1-to-1 গাইডলাইন সেশনের জন্য কি কি করতে হবে, যেটা অলরেডি আগে একবার জেনে গিয়েছো, সেটাও জানতে পারবা। আর আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এক্সামটা কবে হবে, সেটাও জানতে পারবা। তো আমাদের প্রথম কোয়েশ্চেন ছেড়ে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে, কোয়েশ্চেনে বলা আছে, ভাইয়া হিসাব বিজ্ঞানের জন্য মাস্টার বুক কিনলে কেমন হবে? হিসাব বিজ্ঞানে কারেন্টলি কোনো ধরনের কোনো মাস্টার বুক নেই। হিসাব বিজ্ঞান আমাদের সিউনিটে যেটা দেয়, সেটা আমরা লেকচার শিট দিই। লেকচার শিট গুলো পড়লে অলমোস্ট আমরা বলতে পারি যে অনেকটুকু তোমাদের কভার হয়ে যাবে। এরপরও যদি তোমাদের মনে হয় যে তোমরা কোনো বই কিনে পড়তে চাও, সেই ক্ষেত্রে মার্কেটে যে বইগুলো পপুলার সেই বইগুলো কিনতে পারো। ওকে, আমাদের প্রথম কোশ্চেনে কি বলা আছে, শাপলা কোম্পানি চলতি মূলধন 1,80,000 টাকা, চলতি অনুপাত 3:2, উক্ত কোম্পানির চলতি সম্পদের পরিমাণ কত? তো অলওয়েজ একটা জিনিস মনে রাখবা, যে এই যে অনুপাত টাইপ কোয়েশ্চেন গুলা থাকে, অনুপাত টাইপ কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে এখানে যে অনুপাত দেয়া থাকে 3:2, 3:1, 5:1, এইটার প্রথম নাম্বারটা, মানে এখানে প্রথম নাম্বারটা হচ্ছে 3, এই প্রথম নাম্বারটা দিয়ে সম্পদ বোঝায়। আর দ্বিতীয় নাম্বারটা এই যে 2 দেয়া আছে, এটাতে কি বোঝায় ভাইয়া? দায় বোঝায়। প্রথম নাম্বারটা দিয়ে সম্পদ বোঝায়, দ্বিতীয় নাম্বারটা দিয়ে কি বোঝায় ভাইয়া? দায় বোঝায়। ওকে, সো আমরা সম্পদ বুঝলাম, দায় বুঝলাম। আরেকটা জিনিস মনে আছে, সম্পদ থেকে দায় বাদ দিলে আমরা কি পাই? সম্পদ থেকে দায় বাদ দিলে আমরা মূলধনের পার্টটা পাই। ওই যে সমীকরণে পড়ছিলা A = L + ওই, যদি আমরা এ থেকে এলটা বাদে, তাহলে কি ওই মানটা পেয়ে যাব না? সো মালিকানা সূত্রের মানটা পেয়ে যাব না? আর এখানের ক্ষেত্রে আমরা মূলধনের মানটা পেয়ে যাব। ঠিক আছে, সো অলওয়েজ মনে রাখবা, যদি তোমাকে জিজ্ঞাসা করে চলতি মূলধন কত, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। যদি তোমাকে জিজ্ঞাসা করে শুধু মূলধন কত, সেক্ষেত্রে তুমি সম্পদ মাইনাস দায় এটা করলে তুমি কিন্তু মূলধনের মান পেয়ে যাবা। সো আমরা যদি এখানে 3 থেকে 2 বাদ দিই, তাহলে থাকে কত ভাইয়া? 1।
তাহলে আমার এইখানে মূলধনের মান কত? 1। সো এইটাই কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমার জন্য সবচেয়ে মানে ভালো ব্যাপার হচ্ছে, তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, এখানে 3 হচ্ছে আমার সম্পদ বোঝায়, 2 হচ্ছে আমার এখানে দায় বুঝাচ্ছে। সম্পদ থেকে দায়টা বাদ দিলে আমরা কি পাই? মূলধন পাই। সেখানে তিনটা মান কি? একটা 3, একটা 2, একটা হচ্ছে 1, তাই না? এখানে এই তিনটা মানে ভ্যালু যে আমরা বের করলাম, এই তিনটা ভ্যালু যে কোনো একটা মান কোয়েশ্চেনে দেওয়া থাকবে। মানে আমরা যদি এখানে কোয়েশ্চেনে থাকি, এখানে কার মান দেওয়া আছে? চলতি মূলধনের মান দেওয়া আছে। সেটা কত দেওয়া আছে? 1,80,000 টাকা দেওয়া আছে। এটা কিসের মান? চলতি মূলধনের মান। তো আমরা একটু আগে চলতি মূলধন ইজিক্যালস টু কত পাইলাম এই 3 2 এর মধ্যে? 3 তো সম্পদ, 2 তো হচ্ছে দায়, আর 1 যে পার্টটা সেটাকে আমরা কি বললাম? সে একটা হচ্ছে আমাদের জন্য কি? চলতি মূলধন। সো 1 ইজ ইকুয়ালস টু আমাদের কি ভাইয়া? চলতি মূলধন, ঠিক আছে? সো আমাদের এই তিনটা, আমাদের এই কোশ্চেনে আইদার সম্পদের ভ্যালু দেওয়া থাকবে, অর আমাদের এখানে দায়ের ভ্যালু দেওয়া থাকবে, অথবা আমার এখানে মূলধনের ভ্যালু দেওয়া থাকবে। এই ক্যাটাগরির যত কোয়েশ্চেন আসে এবং আসবে ভবিষ্যতে, সব কোয়েশ্চেনে সেম ক্যাটাগরিতে থাকবে। আমার কোয়েশ্চেনে আইদার সম্পদের মান দেওয়া থাকবে, অর দায়ের মান দেওয়া থাকবে, অথবা মূলধনের মান দেওয়া থাকবে। সো আমাদের যে কোনো একটা মান পিক করে আমার পুরো অঙ্কটা সলভ করতে হবে। আমার এই এই কোয়েশ্চেনে কার মান দেওয়া আছে? মূলধনের মান দেওয়া আছে, তাই না? এবার আমরা তাহলে এটাকে কিভাবে সলভ করবো? একটু আগে আমরা দেখলাম মূলধনের ভ্যালু কত দেওয়া? 1 দেওয়া। আর ওই ভ্যালুর এগেনস্টে মান কত দেওয়া? 1,80,000 টাকা দেওয়া। সো মূলধন যেহেতু 1, ওটার ভ্যালু কত ভাইয়া? 1,80,000 টাকা। এখন আমরা যদি এই কোয়েশ্চেনের দিকে তাকাই, আমার এখানে সম্পদের ভ্যালু কত? 3। যদি 1 ইজ ইকুয়ালস টু 1,80,000 টাকা হয়, তাহলে 3 ইজ ইকুয়ালস টু কত হবে? 1,80,000 ইন্টু 3। যদি 1 ইজ ইকুয়ালস টু 1,80,000 টাকা হয়, তাহলে 2 ইজ ইকুয়ালস টু কত হবে? 1,80,000 ইন্টু 2। তাহলে যদি তোমাকে এই কোয়েশ্চেনে সম্পদের মান বের করতে, তাহলে তোমরা কি করবা? 1,80,000 কে 3 দিয়ে গুণ করবা। আর যদি তোমাকে এই কোয়েশ্চেনে দায়ের মান বের করতে বলে, তাহলে তুমি কি কি করবা? 1,80,000 কে 2 দিয়ে গুণ করবা। আমার এখানে কার মান চাইছে? চলতি সম্পদের মান চাইছে। তাহলে আমরা কি দিয়ে গুণ করবো ভাইয়া? 1,80,000 ইন্টু কত ভাইয়া? 3। তাহলে আমার অ্যান্সার কত হবে বলো তো? কি কজন পারে? আমাদের অ্যান্সার ইয়েস, 3 - 2 1। আকাশ অলরেডি বলছে 1,80,000 ইন্টু 3 কত? 5,40,000 টাকা। স্ক্রিন অনেক ছোট লাগতেছে। আচ্ছা, স্ক্রিনটাকে আপাতত একটু বড় করার চেষ্টা করি। আই গেস স্ক্রিনটা এখন দেখার জন্য কমপ্লিটলি ভিজিবল, তাই না? আচ্ছা, ঠিক আছে। ওকে, এবার আই গেস ভিজিবল। এবার আই গেস স্ক্রিন দেখা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। ঠিক আছে। ওকে, বর্ষার প্রবলেম সলভ। আকাশ সবার আগে সেরা অ্যান্সার দিয়ে দিছে। তো আমরা যদি দেখি আমার পরে, মানে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 5,40,000 টাকা। কেমনে পাইলাম? 1,80,000 কে আমরা কত দিয়ে গুণ করছি? 3 দিয়ে গুণ করেছি। শেষ। ওকে, এর পরের কোয়েশ্চেনে আমরা যাই। এর পরের কোয়েশ্চেন আমরা যদি আরেকটু জুম আউট করি, দাঁড়াও 1 সেকেন্ড। হ্যাঁ, আই গেস এভাবে হইলে ভিজিবল। অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা। তো ঢাকা ভার্সিটি, তুমি যদি প্রিভিয়াস ইয়ারের অ্যাকাউন্টিং কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, প্রিভিয়াস 10 বছর করো, প্রিভিয়াস 20 বছর করো, প্রত্যেক বছর সমন্বয় জাবেদা থেকে একটা কোয়েশ্চেন অলমোস্ট থাকে। মানে আমি যদি 20 বছরের কোয়েশ্চেন অ্যানালাইজ করি, অলমোস্ট 15 থেকে 18 বছর প্রত্যেক বছরই সমন্বয় জাবেদা এই পার্টিকুলার সেগমেন্ট থেকে একটা কোয়েশ্চেন থাকেই থাকে। তাহলে বুঝতেই পারছো টপিকটা কত ইম্পর্টেন্ট, এবং এই কোয়েশ্চেনটা যে তোমাদেরও আসতে পারে সেটাও তুমি আই গেস বুঝে গেছো। তো সমন্বয় জাবেদা নিয়ে, আচ্ছা, গুলোর মধ্যে 24-25 এমসিকিউ, আচ্ছা প্রবলেম আছে, এগুলো কি একটু ক্লিয়ার করে দেন? আচ্ছা, ঠিক আছে। আমি জানি না তোমার যে কোয়েশ্চেন গুলোতে কনফিউশন আছে সেগুলো এখানে আছে নাকি, বাট আমি যদি ওই জায়গার ওই কোয়েশ্চেন গুলো এখানে সলভ না করে থাকি, তাহলে তুমি আমাকে ভাইয়া ইনবক্সে একটু জানাই দিয়ে রেখো কোন কোয়েশ্চেনের প্রবলেম। আমি সেই কোয়েশ্চেন গুলো দেখে ইনশাআল্লাহ সলভ করে দিই। ঠিক আছে ভাইয়া? ওকে, ডান। অমিত তোমার কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছে। তো দুইয়ের অ্যান্সার একজন বলছে এ। তো তুমি এ বলো, বি বলো, সি বলো, ডি বলো, যাই বলো না কেন, আমি তোমাকে যেটা শিখাবো, সমন্বয় জাবেদা কোয়েশ্চেন গুলো সহজে কিভাবে অ্যান্সার করতে হয়। সিম্পল টেকনিক ভাইয়া, 4টা জিনিস মনে রাখবা, যেটা তুমি অলরেডি জানো। আমি তোমাকে ওই জিনিসটা আরেকবার দেখাই দিচ্ছি। 4টা জিনিস কি কি? 4টা জিনিসের মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে, আমাদের মনে রাখতে হবে, মানে আমাদের 4টা জিনিস বলি, এই সমন্বয়ের কনসেপ্টটা আসে থেকে। সমন্বয়ের কনসেপ্ট, মানে কনসেপ্টটা আসে হচ্ছে অগ্রিম আর বকেয়া থেকে। এই অগ্রিম আর বকেয়াকে যখন আমরা আরেকটু ডাইসেক্ট করতে যাই বা আরেকটু ভাঙতে যাই, তখন আমাদের কে সামনে চলে আসে বলতো? যে অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, তারপর হচ্ছে বকেয়া আয়, বকেয়া ব্যয়। সো আমরা যদি এই জিনিসটাকে একটু ডাইসেক্ট করি, তখন আমাদের এই জিনিসটা চলে আসে, আয় অগ্রিম, ব্যয় অগ্রিম, আয় বকেয়া, ব্যয় বকেয়া, তাই না? সো এই 4টা কেসই হচ্ছে আমাদের সমন্বয়ের কেস। সো 4টা কেস কি কি? আয় অগ্রিম, ব্যয় অগ্রিম, আয় বকেয়া, ব্যয় বকেয়া, এই 4টা সিনারিও। এখন
তোমাকে ফার্স্ট আমাকে যে জিনিসটার অ্যান্সার দাও, আয় অগ্রিম আমার জন্য কি ভাইয়া একটা দায়। আয় অগ্রিম এর আরেকটা নাম কি ভাইয়া? অনুপার্জিত আয়। আয় অগ্রিম আমার জন্য একটা দায়, আয় অগ্রিমের আরেকটা নাম কি ভাইয়া? অনুপার্জিত আয়। ঠিক আছে। সো আয় অগ্রিম আমার জন্য কি একটা দায়, ব্যয় অগ্রিম আমার জন্য কি একটা সম্পদ, আয় বকে আমার জন্য কি একটা সম্পদ, ব্যয় বকে আমার জন্য কি একটা দায়। ঠিক আছে। ওকে। আচ্ছা। ও, অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে মনে হচ্ছে ক্লাস নিচ্ছি। ঠিক আছে। তো আমাদের আয় অগ্রিম, ব্যয় অগ্রিম, আয় বকেয়া, ব্যয় বকেয়া, এই চারটা জিনিস আমরা একটু ক্লিয়ার করলাম। এবার আমাদের জন্য একটু আরেকটু এখানে ইজি করি। আমাদের জন্য বকেয়া গুলা সলভ করা অনেক ইজি। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই তোমাকে। বেতন বকেয়া যাবে কি ভাইয়া? বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। সো আমি যদি এইটার হিসাব সমীকরণের প্রভাব দেখতে যাই, বেতন বকেয়া যাবে দেখি বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, তাই তো? তো যদি এটাই হয় তাহলে এটা জাবেদাটা যদি একটু আমরা সমীকরণে বিশ্লেষণ করি, বেতন ডেবিট এটা আমার জন্য ব্যয়, ব্যয় যদি বেতন ডেবিট হয় তাহলে ব্যয়টা কি হয়? বৃদ্ধি পায়। আর বকেয়া বেতন আমার জন্য কি ভাইয়া? ক্রেডিট। আচ্ছা, যদি বকেয়া বেতন চলে আসে, বকেয়া বেতনটাকে আমরা কি করি? বকেয়া বেতন আমার জন্য কি ভাইয়া? দায়। সো ওদিকে ব্যয় বৃদ্ধি পাচ্ছে, এদিকে দায় বৃদ্ধি পাচ্ছে। তো আমি যদি যে কোনো বকেয়া সেগমেন্টেশন করি, যে কোনো বকেয়া ব্যয়ের সেগমেন্টেশন করি, আমাদের প্রভাবটা কি হবে? ব্যয় বৃদ্ধি পায়। আর একটা কি বৃদ্ধি পায় ভাইয়া? দায় বৃদ্ধি পায়। সো যে কোনো ধরনের বকেয়া ব্যয় সমন্বয় করলে কি হবে? ব্যয় বৃদ্ধি পাবে, দায় বৃদ্ধি পাবে। সেম ভাবে যে কোনো প্রকার বকেয়া আয় আমার জন্য কি ভাইয়া? সম্পদ। সো আমি যদি বকেয়া আয় সমন্বয় করি তাহলে কি হবে ভাইয়া? বকেয়া আয় সমন্বয় করলে আয় বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পাবে। এবার এখান থেকে একটু আমরা ভেঙে আসি, যে আমরা যদি বকেয়া সমন্বয় করলে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। বকেয়া ব্যয় সমন্বয় করলে ব্যয় বৃদ্ধি, দায় বৃদ্ধি। তাহলে সমন্বয় না করলে কি হবে? ব্যয় হ্রাস, দায় হ্রাস। সেম ভাবে বকেয়া আয় আমার জন্য কি হয়? সম্পদ। সো বকেয়া আয় সমন্বয় করলে কি হয়? আমার আয় বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি পায়। সমন্বয় না করলে কি হবে? আয় হ্রাস পাবে, সম্পদ হ্রাস পাবে। এটা তো আমরা বকেয়া বললাম, বাট আমার কোয়েশ্চেনে কিন্তু এটা এখনো চায় নাই। বাট এই কোয়েশ্চেনটাও প্রিভিয়াস অনেক বছরে আসছে, যে সমন্বয় করলে কি হয়, সমন্বয় না করলে কি হয়। আমরা সিম্পলি মনে রাখবো, আয় অগ্রিম আমার জন্য কি ভাইয়া? সরি, আমরা বকেয়াটা বলতেছি। সো আয় বকেয়া আমার জন্য কি? সম্পদ। সো এই আয় বকেয়া সমন্বয় করলে কি হয়? আয় বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি পায়। সমন্বয় না করলে কি হয়? আয় হ্রাস পায়, সম্পদ হ্রাস পায়। সেম ভাবে বকেয়া ব্যয় আমার জন্য দায়, যদি সমন্বয় করি ব্যয় বৃদ্ধি, আরটা হচ্ছে দায় বৃদ্ধি। সমন্বয় না করলে ব্যয় হ্রাস, দায় হ্রাস। এবার যখন আমরা অগ্রিমের পাশে যাব, অগ্রিমের হচ্ছে একটা হচ্ছে অগ্রিম আয় আর একটা হচ্ছে অগ্রিম ব্যয়। তো আমরা যদি অগ্রিম ব্যয়ের পার্টটায় যাই, অগ্রিম ব্যয় আমার জন্য কি? ব্যয় অগ্রিম আমার জন্য সম্পদ। আর অগ্রিমের ক্ষেত্রে আমরা অলওয়েজ মনে রাখবো, একদিকে প্লাস আর একদিকে মাইনাস। যদি আমরা অগ্রিম ব্যয় সমন্বয় করি তাহলে ব্যয় বৃদ্ধি পায়, আর একটা কি? সম্পদ হ্রাস পায়। অগ্রিম ব্যয় সমন্বয় করলে সমন্বয়ের প্রভাব কি হয়? ব্যয় বৃদ্ধি পায়, সম্পদটা কি হয় ভাইয়া? হ্রাস পায়। তাহলে অগ্রিম আয় আমার জন্য কি? অগ্রিম আয় হচ্ছে আমার জন্য দায়। তাহলে অগ্রিম আয় সমন্বয় করলে কি হবে? আয় বৃদ্ধি পাবে, দায়টা কি হবে ভাইয়া? হ্রাস পাবে। তাহলে অগ্রিম আয় সমন্বয় করলে কি হয়? আয় বৃদ্ধি পায়, দায় হ্রাস পায়। আয়ের আর একটা নাম কি? আয়ের আর একটা নাম হচ্ছে রাজস্ব। এখন আমাকে বলো কোন অপশনটা কারেক্ট হবে। আমি থিওরিটিক্যালি তোমাকে পুরো জিনিসটা বুঝাই দিছি, যা বুঝছো সেটা যদি একটু কমেন্টে লিখতে পারো 100 শেয়ার হবে, খাতায় লিখে ছবি দিলেও হবে। বাট এখন আগে বলো এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে। ঠিক আছে। আচ্ছা ভাইয়া একটু স্লো করেন। আচ্ছা, আমরা অনেকগুলো জিনিস একসাথে বলছি, এই জন্য একটু ফাস্ট ফাস্ট বলছি। তো এখন লাস্ট একটা জিনিসই বলি, তাহলে বোঝাটা ইজিয়ার হবে। অনুপার্জিত আয় এটাকে আমরা কি বলি ভাইয়া? অগ্রিম আয়। আয় অগ্রিম আমার জন্য কি ভাইয়া? একটা দায়। আয় অগ্রিম যদি আমার জন্য দায় হয়ে থাকে, তাহলে আয় অগ্রিম তো আমার জন্য দায়। আমরা বলছি অগ্রিম আয় যখন সমন্বয় করে, এক সাইড বৃদ্ধি পায় আর এক সাইড হ্রাস পায়। সো আয় অগ্রিম, সো আয়টা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। আর আমার আয় অগ্রিম যে দায়, দায়টা কি হবে? হ্রাস পাবে। সো আমার দায় হ্রাস, আয় বৃদ্ধি কোন অপশনে আছে? অপশন এ তে আছে। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন এ। প্রিয়ন্তী ঠিক অ্যান্সার দিছে। তারপর হচ্ছে তন্ময় ঠিক অ্যান্সার দিছে, তনুশ্রী ঠিক অ্যান্সার দিছে, হৈমন্তী ঠিক অ্যান্সার দিছে, সেরা।
তো আমরা এই কনসেপ্টটা বুঝতে পারতেছি। তো যখন আমরা এই পার্টিকুলার টপিকের উপর একটা সিগন্যাল ক্লাসে আছে, তো আমরা এই ক্লাসটা যখন করবো তখন আরো ইন ডিটেলস, আমরা ইউনিটের কোর্সের কথা বলছি, আরো ইন ডিটেলস জানবো যে এটার ভিতরে কোন কোন অ্যাসপেক্ট আছে। এই যে আমি এত কিছু বললাম, এইটার অগ্রিমের ক্ষেত্রে কিন্তু আবার ব্যতিক্রমের একটা সিনারিও আছে। সমন্বয় টপিকটা কেন প্রত্যেক বছর আসে? বিকজ ইট ইজ ওয়ান অফ দা ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান অফ দা হার্ডেস্ট টপিক, যেটা আমাদের অ্যাডমিশন টাইমে অনেক বেশি পেইন দেয়। এই জন্য আমরা এটা একটা ক্লাস ধরে তোমাদেরকে বুঝাই, যেটা এখন আমি তোমাদেরকে 5 মিনিট বা 6 মিনিটে বুঝাই ফেলছি। ঠিক আছে? ওকে, তাহলে অ্যান্সারটা থেকে অ্যান্সার হচ্ছে দায় হ্রাস করে, রাজস্ব আয় বৃদ্ধি করে। এরপর আমরা 3 নম্বর এমসিকিউ করি, কালান্তিক মজুত পদ্ধতিতে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে খতিয়ানে কোন হিসাবটা থাকে না? সো আমরা যারা অ্যাকাউন্টিং করি তারা আমরা একটা জিনিস জানি, যে আমাদের দুইটা মজুত পদ্ধতি আছে, একটা নিত্য মজুত পদ্ধতি, আর একটা হচ্ছে কালান্তিক মজুত পদ্ধতি। সো নিত্য মজুত পদ্ধতি আর কালান্তিক মজুত পদ্ধতির ওভারঅল ডিফারেন্সটা কি ভাইয়া? নিত্য মজুত পদ্ধতিতে হিসাব রাখা হয় প্রত্যেক দিন, আর কালান্তিক মজুত পদ্ধতিতে হিসাব রাখা হয় হিসাবকালের শেষে, হিসাবটা করা হয়। আমরা অ্যাকাউন্টিং এ 9-10 থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত যত ধরনের অঙ্ক করি, কালান্তিকটা ফলো করি, পুরা ম্যাথ গুলো আমরা সলভ করি। এই জন্য নিত্য মজুত পদ্ধতির কনসেপ্টটা যখন আমাদের সামনে আসে আমরা একটু কনফিউজড হয়ে যাই, যে আচ্ছা এটা কিভাবে সলভ করব, কেন করব, কি না করব। তো কনফিউজড এখানে আসলেই কোনো কিছু নাই, আমরা বুঝলে এটাও সলভ করতে পারবো। ফার্স্ট থিং ফার্স্ট, যেটা হচ্ছে যে নিত্য মজুত পদ্ধতি কালান্তিক মজুত পদ্ধতি তো আমরা বললাম, এখন এটা ডিফারেন্সটা কি হয়? নিত্য মজুত পদ্ধতিতে পণ্য ক্রয় সংক্রান্ত সকল হিসাব, মানে ক্রয় হিসাব, ক্রয় ফেরত হিসাব, ক্রয় পরিবহন হিসাব, এগুলোর জায়গায় কাকে নিয়ে আসা হয়? মজুত পণ্য হিসাবকে নিয়ে আসা হয়। তো নিত্য থেকে কালান্তিকার ফার্স্ট ডিফারেন্স কি? ক্রয়ের সময় যেটা হয়, ক্রয় সংক্রান্ত সকল হিসাবকে আমরা কি নামে লিপিবদ্ধ করি? মজুত পণ্য হিসাব নামে লিপিবদ্ধ করি। এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্সটা হচ্ছে বিক্রয়ের সময় কি হয়। বিক্রয়ের সময় আমরা যখন কালান্তিকে করি আমরা সিঙ্গেল জাবেদা দিই, বিক্রয় হিসাব মানে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর নগদানের জায়গায় ব্যাংক হইতে পারে, তারপর প্রাপ্য হিসাব হইতে পারে। আর যখন আমরা নিত্যতে হিসাব করি তখন আমাদের দুইটা জাবেদা দিতে হয়। একটা তো হচ্ছে যে বিক্রয় করছে তার জন্য নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। আর একটা দিতে হয় বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, মজুত পণ্য হিসাব ক্রেডিট। মানে এটা দেখানো হয় যে আমি যে টাকার পণ্য বিক্রি করছি ওইটার পিছনে আমার অ্যাকচুয়ালি ব্যয় কত টাকা হয়েছে। এটা রেগুলার যারা হিসাব নিকাশ করে তাদের জন্য এটা অনেক ইফিশিয়েন্ট একটা পদ্ধতি, যেটাকে আমরা বলি নিত্য মজুত পদ্ধতি। তাহলে নিত্য মজুত পদ্ধতিতে কালান্তিকে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব এই নামে কোনো জাবেদায় কোনো তুমি হিসাব আজ পর্যন্ত লিখছো? আমার মনে হয় না তুমি কখনো লিখছো নিত্য মানে কালান্তিক মজুত পদ্ধতি। বাট নিত্য মজুত পদ্ধতির বিক্রয়ের যে জাবেদা, সেইখানে বিক্রিত পণ্যের ব্যয় নামে একটা হিসাবকে নিয়ে আসতে হয়। তাহলে আমরা যদি বলি কালান্তিক মজুত পদ্ধতিতে একটি পণ্য ক্রয় বিক্রয়কারী খতিয়ানে কোন হিসাবটা থাকে না, খুবই ইজি অ্যান্সার। কারণ কালান্তিকে আমরা এতদিন যে জাবেদাটা করে, যে জাবেদাগুলো অ্যাজ ইউজুয়াল করি, সেখানে আমরা ক্রয় ফেরতও পাইছি, ক্রয় পরিবহনও পাইছি, প্রারম্ভিক মজুত পণ্য পাইছি, কিন্তু কোনো জাবেদায় বিকৃত পণ্যের ব্যয় নামে কোনো আমরা হিসাব পাইনি। সো খুবই ফেমাস দুইটা কোয়েশ্চেন এই নিত্য কালান্তিকের থেকে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে কালান্তিক মজুত পদ্ধতিতে কোন হিসাবটা থাকে না? অ্যান্সার ইজ কি ভাইয়া? বিকৃত পণ্যের ব্যয় কালান্তিক মজুত পদ্ধতিতে হিসাব নিকাশে থাকে না। দিস ইজ দা ফার্স্ট অ্যান্সার। তাহলে আমরা এই কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে গেছি। আবার এই কোয়েশ্চেনটা তোমাকে ঘুরায় এটাও জিজ্ঞাসা করতে পারে যে নিত্য মজুত পদ্ধতির হিসাব নিকাশে কোন হিসাবটা থাকে না। তো নিত্য মজুদের ক্ষেত্রে ক্রয় সংক্রান্ত কোনো হিসাবই থাকে না, মানে ক্রয় হিসাব, ক্রয় ফেরত হিসাব, এই সংক্রান্ত কোনো হিসাব নিত্য মজুদের মধ্যে থাকে না। তো আমরা নিত্য বুঝলাম, কালান্তিক বুঝলাম। এটাও কিন্তু আমাদের ক্লাসের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আমরা 3 নাম্বার ক্লাসে যাই শিখবো আমাদের অ্যাকাউন্টিং এ। ঠিক আছে? এবং এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা জাবেদাও চলে আসে আমাদেরকে অ্যাডমিশন টেস্টে। তুমি যখন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করতে চাই এই কনফিউশনে ঠিকঠাক করবা, যে তোমাকে একটা কোয়েশ্চেন দিছে, পণ্য ক্রয় করা হলো, হিসাব সমীকরণের প্রভাব দেখাও। তো তোমার তো এতদিনের মাথায় আছে পণ্য ক্রয় করছে, ক্রয় হিসাব ডেবিট, আর একটা কোন হিসাব ক্রেডিট করবো, যেহেতু নগদে ক্রয় করছে নগদ হিসাব ক্রেডিট। এটার প্রভাবটা কি? ক্রয় করলে ওই হ্রাস পায়, ব্যয় বৃদ্ধি পায়, মানে ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায়, আর একটা হচ্ছে এদিক দিয়ে নগদ টাকা সম্পদ হ্রাস পায়। বাট তুমি যখন অ্যান্সার দেখতে যাবা তখন দেখবে অ্যান্সারের প্রভাব দেওয়া সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস। এটা কেন হইলো? তার কারণ
ঢাকা ভার্সিটি সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে যখন এই কোয়েশ্চেনটা করা হয়, তোমার কাছে অ্যাকচুয়ালি অ্যান্সার এক্সপেক্ট করা হয় নিত্য মজুদ পদ্ধতিতে যে জাবেদাটা হবে তার প্রভাবটা তোমার কাছে জানতে চাওয়া হয়। তুমি প্রিভিয়াস এর সবগুলো কোয়েশ্চেন দেখলে তুমি এই অ্যান্সারটাই পাবা, যে পণ্য ক্রয় করছে এটার প্রভাবটা আসলে কি হবে। পণ্য ক্রয় করলে জাবেদা ওরা দেখায় মজুদ পণ্য হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মজুদ পণ্য যেহেতু একটা সম্পদ, সেই জন্য এ প্লাস দেখায়, মানে সম্পদ বৃদ্ধি দেখায়। আর নগদিক টাকা দিয়ে দিলে তো হচ্ছে নগদ টাকা হ্রাস পায়। সো পণ্য ক্রয়, তোমাকে যদি তুমি কোনো কোয়েশ্চেন দেখো এটার প্রভাব কি, তুমি দেখবা অ্যান্সারটা হচ্ছে সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস। তার ব্যাকগ্রাউন্ডের রিজনটা হচ্ছে এটাই, কারণ ওখানে নিত্য মজুদ পদ্ধতিতে এই প্রভাবটা দেখানো হচ্ছে। কি বুঝলা, মনে আছে যা বুঝছি? সো এই ধরনের কনফিউশন গুলা কিন্তু আমরা আমাদের ক্লাসে খুব সুন্দর করে বোঝাবো, যেটা এখন এই ওয়ান টু ওয়ানে বলতে সেটা অ্যাকচুয়ালি তখন বোর্ডে দেখা দেখা বুঝাবো। ঠিক আছে, অনেক ইন্টারেস্টিং হবে, অনেক ফান হবে ক্লাসে। ডান। তো আমরা এখন দেখতে পাচ্ছি তিনের অ্যান্সার তাহলে কি হবে, তিনের অ্যান্সার হবে বিক্রিত পণ্যের ব্যয়। ডান, ভালো জিনিস শিখে ফেললাম আমরা, 3টা এমসিকিউ সলভ করলাম এতক্ষণ ধরে। ওকে, তারপরে কোশ্চেন, কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ? ভাই ইজি এক্সাম্পল বুঝাই দেই। যে কোনো অগ্রিম খরচ, অগ্রিম ভাড়া, অগ্রিম বীমা, যে কোনো ব্যয়ের আগে অগ্রিম দেখলে বুঝবে এটা একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। শেষ, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে 1, অগ্রিম ভাড়া। শেষ, ডান। ওকে, পরের কোয়েশ্চেন, আর্থিক বিবরণীতে সংযুক্ত টিকা যে তথ্য প্রদর্শন করা হয়। দেখো ভাই আপুরা, আমাদের শর্ট সিলেবাসের মধ্যে কিন্তু নীতিমালা চ্যাপ্টারটা ছিল না। কিন্তু নীতিমালা চ্যাপ্টারটা শুধু নীতিমালা চ্যাপ্টারের মধ্যেই না, নীতিমালা চ্যাপ্টারটা অনেক অধ্যায়ের মধ্যে মানে ছড়াই ছিড়াই আছে। যেমন হচ্ছে আমি যদি ব্যাংক সমন্বয় করি, ব্যাংক সমন্বয়ের মধ্যে লেখা আছে ব্যাংক সমন্বয় কেন করা হয়, কোন নীতি অনুযায়ী করা হয়। অ্যান্সার দেখবা পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী করা হয়। আবার আর্থিক অবস্থা বিবরণীতে যে টিকা প্রদর্শন করা হয়, এটাও কোন নীতি অনুযায়ী করা হয়, এটাও পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী করা হয়। এটা কিন্তু আর্থিক অবস্থা বিবরণী আর্থিক বিবরণী যে চ্যাপ্টারটা ওইখানে লেখা আছে। সো এই কোয়েশ্চেন দেখে ভাবার কোনো কারণে যে ভাই এই চ্যাপ্টার তো শর্ট সিলেবাসে ছিল না, কেন আমাকে করছে? বিকজ এই চ্যাপ্টারের এই ইম্পর্টেন্ট লাইনগুলো প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টারে, যেগুলো আমাদের শর্ট সিলেবাসে ছিল ওখানে কিন্তু এমবেডেড আছে, তুমি বই পড়লে দেখতে পারবা। তাহলে এগুলো কিন্তু একটু আমাদের পড়তে হবে। So, নীতিমালা চ্যাপ্টারটা আমরা একটা ক্লাসে পুরোটা পড়াবো। এবং নীতিমালা চ্যাপ্টারটা সবচেয়ে ফান ফ্যাক্ট হচ্ছে যে নীতিমালা চ্যাপ্টারের কোয়েশ্চেন গুলো অনেক সময় কনফিউজিং হয়, এইটা না ওইটা। So, আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যেই ক্যাটাগরির কোয়েশ্চেন আছে তোমাদেরকে ক্লাসে ওই ক্যাটাগরির কোয়েশ্চেন ধরে ধরে পড়াই দিব, যাতে নীতিমালা নিয়ে তোমার কোনো ধরনের কোনো কনফিউশন ক্রিয়েটই না হয়। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে আমাদের কি হবে, পূর্ণ প্রকাশ নীতি হবে, যেটা আমরা একটু আগেই বললাম। ডান, পরের কোয়েশ্চেন, নিচের কোনটি স্থায়ী সম্পদের সঠিক ব্যাখ্যা প্রদান করে? এত ইজি কোশ্চেন ঢাকা ভার্সিটি করছে, এটা তো মানতেই পারতেছি না। চাও, মানতে না পারার কোনো কারণ নাই। আমাদের যেহেতু কোয়েশ্চেন দিচ্ছে, কোয়েশ্চেনটা সলভ করতে হবে, তাহলে তাড়াতাড়ি বলে ফেলো যে এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে। তো মিনওয়াইল আমরা একটু আমাদের ল্যাপটপকে খাদ্যদানের ব্যবস্থা করি, মানে ল্যাপটপকে হচ্ছে চার্জ দেওয়ার ব্যবস্থা করি। দাঁড়া। ওকে, ল্যাপটপ এখন আপাতত ল্যাপটপও আমাদের সাথে চার্জ হচ্ছে পড়াশোনার সাথে সাথে। ওকে ভাই, এক্সামের পিডিএফ কি দেওয়া হবে? ইয়েস, এক্সামের পিডিএফ দেওয়া হবে, বাট একটা জিনিস অলওয়েজ মনে রাখবা, যে ওপেন বুক নামে একটা এক্সাম আছে। ওপেন বুক এক্সামটা হচ্ছে যে তোমার বই দিয়ে দিবে, যে তুমি বাসায় বসে সুন্দর মতো বই দেখো, এক্সাম দাও, কোনো প্যারা নাই। কিন্তু ওপেন বুক এক্সামের মধ্যে যে বই তোমাকে যে বইটা দেওয়া হয়, তুমি ওই বই সারাদিন পড়েও ওই কোয়েশ্চেনের অ্যান্সার কতটুকু খুঁজে পাবা সেটা আসলে সময় বলে দিবে। তো পিডিএফ পিডিএফ না যারা তো কান্নাকাটি করতেছো, তোমার কি মনে হয় তোমার যে একটা সুন্দর একটা আইপ্যাড দিবে, তারপর এত সুন্দর সুন্দর জিনিসপত্র দিবে, তোমার কি সব পিডিএফ থেকে কোয়েশ্চেন আসবে? আরে বুদ্ধি লাগাও, মেন্টোস খাও, দিমাগ কি বাতি জ্বালাও, কোয়েশ্চেন তো কঠিন হবেই। তার কারণ এটা যে তোমাকে পরীক্ষা নেওয়া হচ্ছে। কখনো দেখছো বড় বড় প্রাইজ গুলা কোনো সহজ এক্সামে দেয়? সো পিডিএফ পিডিএফ না কান্নাকাটি না করে পড়া স্টার্ট করো, দেখি না কি হয়। ঠিক আছে, পিডিএফ থেকেও আসবে, বাট আমাদের প্রিপারেশনটা তো একটু হলো হইতে পারে, মানে পুরো জিনিসটা মিলে। এমন হইতে পারে আমরা আজকে ক্লাসে যে কোশ্চেন গুলো সলভ করছি এগুলাই চলে আসলো, কে জানে। ওকে, না আসার সম্ভাবনাই বেশি। আমি তো চাবো যে আরো কঠিন কঠিন কোশ্চেন করতে, কারণ গিফটটা যেহেতু পাবে, যে ভালো পারে তারই গিফট, মানে গিফট পাওয়া উচিত ফেয়ার এন্ড স্কোয়ার। ওকে, এবার আমরা ছয়ের ডি, একদম ইজি কোশ্চেন, বোঝানোর কোনো কিছুই নেই। যে সঠিক মানে স্থায়ী সম্পদ, যেটা আয়ুষ্কাল দীর্ঘ হয়, ভবিষ্যতে স্থায়ী মূল্য পাওয়া যায়, অনেক কিছু হাবি যাবি, সেটা নিয়ে আর কিছু বললাম না।
রূপান্তর ব্যয় বলতে কি বোঝায়? রূপান্তর ব্যয় সিম্পলি জিনিসটা হচ্ছে, রূপান্তর ব্যয়ের মধ্যে মনে রাখবা যে, মনে করো কোন জিনিস বলি, ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা কলিং বেল, এটা রূপান্তর ভাই জিজ্ঞাসা করছি। সো ফর এক্সাম্পল একটা কলিং বেল, এটা আগে কি ছিল? মনে করো এটার উপরের পার্টটা হচ্ছে প্লাস্টিকের, ভিতরে একটা বেল দেওয়া আছে ফর এক্সাম্পল, অনেক সুন্দর করে। তো জিনিসটা হচ্ছে, আমি যখন বলি রূপান্তর ব্যয়, আমার একটা কাঁচামালকে একটা ফাইনাল গুডসে রূপান্তর, মানে একটা কলম প্লাস্টিক থেকে অ্যাকচুয়ালি একটা কলমে নিয়ে আসতে যে ব্যয়টা হয়, সেটাকে আমরা কি বলি ভাই? রূপান্তর ব্যয় বলি। তো রূপান্তর ব্যয় আমরা চিন্তা করি কি, যে একটা কাঁচামাল থেকে কাঁচামালটাকে রূপান্তর করতে কি ব্যয় হচ্ছে। সো রূপান্তর ব্যয় যখন তোমাকে জিজ্ঞাসা করবে, অলওয়েজ মাথার মধ্যে পিন দিয়ে গাইধা রাখো, রূপান্তর ব্যয়ের মধ্যে কে আসবে না? রূপান্তর ব্যয়ের মধ্যে প্রত্যক্ষ কাঁচামাল, এই জিনিসটা কখনোই রূপান্তর ব্যয়ের মধ্যে আসবে না। কারণ আমরা তো এই কাঁচামালটাকে রূপান্তর করতে কি খরচ হবে সেটা নির্ণয় করতেছি, ঠিক আছে? ফর এক্সাম্পল সিম্পলি বুঝাই, তুমি এইচএসসি পরীক্ষা দিছো, তোমার এইচএসসি থেকে অ্যাডমিশন কোর্সের জার্নিটা সাজানোর জন্য তো আমাদের সি ইউনিট কোর্স। তো তোমার এই যে ট্রান্সফরমেশনের যে টাইমটা, এটাকে আমরা বলছি সি ইউনিট ট্রান্সফরমেশন। তো এইটার মধ্যে তুমি এর আগ পর্যন্ত যা যা শিখছো, এটার একটা নলেজ লাগবে, বাট এর আগ পর্যন্ত যা যা শিখছো ওই জিনিসটার মানে ইকুয়ালটা সহকে আমরা কালেক্ট করব। এখন আমি যদি বলি যে সি ইউনিট কোর্সের মধ্যে যা শিখাইছি, মানে আমি যদি সি ইউনিট কোর্সটা করার পর তোমাকে বলি তুমি এ যাবৎ কাল পর্যন্ত যা শিখছো জীবনে সব আমি আমি শিখাইছি, তাহলে তুমি আমার মাইট দিবা না? তো এখন অ্যাকাউন্টিং তাহলে তোমার মাইট দিবে না? অ্যাকাউন্টিং এ যখন বলো রূপান্তর ব্যয়, তখন কাঁচামালটাকে রূপান্তর করতে, মানে একটা প্লাস্টিক কলমে রূপান্তর করতে, একটা প্লাস্টিককে এরকম বেলে রূপান্তর করতে যে ব্যয় হয় রূপান্তরের জন্য, সেটাকে আমরা রূপান্তর ব্যয় বলি। সো এইটার মধ্যে যদি আমি কাঁচামালের খরচটা ইনক্লুড করি, তাহলে সেটা একটা অন্যায় হয়ে যাবে না? সো এই অন্যায়টা আমরা করবো না, সিম্পল হিসাব। সো রূপান্তর ব্যয়ের মধ্যে কে আসে না? রূপান্তর ব্যয়ের মধ্যে প্রত্যক্ষ কাঁচামালটা আসে না। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। সো রূপান্তর ব্যয়ের মধ্যে উৎপাদন ব্যয় পর্যন্ত যা যা আসে, মানে যারা আমরা উৎপাদন ব্যয় চ্যাপ্টারটা করছি, ওইখানে উৎপাদন ব্যয় নির্ণয় করার জন্য যে আমাদের যতটুকু মানে পার্ট পর্যন্ত করতে হয়, যে ফার্স্টে হচ্ছে আমাদের কাঁচামাল থেকে শুরু করে উৎপাদন ব্যয় পর্যন্ত যা যা করতে হচ্ছে সবই করতে হবে, জাস্ট আমরা প্রত্যক্ষ কাঁচামালের ব্যয়টাকে ইনক্লুড করব না। সেখানে কি আসবে? প্রত্যক্ষ শ্রম আসবে, কারখানা দেখতে পাচ্ছি হচ্ছে 7 এর ABCD। ফাহিম, আমি আসলে অনেক কিছু তোমার নিয়ে শিওর। তো ওই মাসে এটা চারটা দাগাইছো ভাই একদম, মানে তুমি দেখবা দাগানোর পরে কলমের কালি গোল্লা ভরাট করার পরে, মানে গোল্লাটা যে কালারের হয় ভবিষ্যৎটা ঠিক সেই কালারই হইতে পারে যদি তুমি চারটা অপশনে দাগাই দিয়েছো। এন্ড গেস হোয়াট, ভবিষ্যৎটা কোন কালারের হবে? ডান, আই গেস তোমার অ্যান্সার পেয়ে গেছো। চারটা যে অ্যান্সার বলছে ডান, সেরা। এরপর আমার আহ এরপরে আমাদের কোয়েশ্চেন যেটা হচ্ছে 8 নাম্বার, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। 4 বছর পূর্বে ঝিলমিল ট্রেডার্স 5,50,000 টাকা দিয়ে একটা অফিস সরঞ্জাম ক্রয় করছে, যার আয়ুষ্কাল কত বছর? 10 বছর। আয়ুষ্কাল শেষে আনুমানিক ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। সরঞ্জামের ক্ষেত্রে মানে কোন পদ্ধতি ফলো করে? সরলরৈখিক অবচয় ফলো করে। সরঞ্জামটা আজকে 30,000 টাকায় বিক্রয় 3 লাখ টাকায় বিক্রয়, একটা শূন্য পকেটে নিয়ে ফেলছিলাম ভুলে, দিয়ে দিলাম। 3 লাখ টাকায় বিক্রয় করা হয়, আর লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে? ভাই, অবচয়ের এই একটা কোয়েশ্চেন বুঝলে অবচয় তুমি সরল লেখিকার অবচয় আই গেস সব ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের এই কোয়েশ্চেনে দুইটা সাল দেয়া আছে। স্টুডেন্টরা ফার্স্টে যে গ্যাঞ্জামটা করবে যে ভাই আমি 10 বছর দিয়ে ম্যাথ করবো নাকি 4 বছর দিয়ে ম্যাথ করবো, ভাই আগে কোয়েশ্চেনটা পড়, তারপর ম্যাথটা সলভ করা শুরু কর। জিনিসটা হচ্ছে দেখো, আমরা অবচয় নির্ণয় করার সময় অলওয়েজ কি দিয়ে ভাগ করি? আয়ুষ্কাল দিয়ে ভাগ করি। এটা দিয়ে কখনো ভাগ করে না সম্পদটা কত বছর ব্যবহার করছে হাবিজাবি করছে, এটা কিন্তু ফ্যাক্ট না। তো আমার এই সম্পদটার আয়ুষ্কাল কত বছর? আয়ুষ্কাল হচ্ছে এই যে 5 5 10 বছর, ঠিক আছে? তো ঝিলমিল এই যে 5,50,000 টাকা যে একটা সম্পদ যে কিনছে, এটা আয়ুষ্কাল কত বছর বলছে? 10 বছর বলছে। সো আমি যদি এটার সরলরৈখিক অবচয় বের করতে চাই, তাহলে সূত্রটা কি? সম্পদের ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। ক্রয় মূল্য কত? 5,50,000। এখান থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলাম কত? 50,000। 5,50,000 থেকে 50,000 টাকা বাদ দিলে কয়টা মানে কত টাকা থাকে? 5 লাখ টাকা থাকে। এই 5 লাখকে যদি আমি 10 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত টাকা আসে? 50,000 টাকা আসে। তাহলে আমার এক বছরের অবচয় কত টাকা হবে? 50,000 টাকা হবে। এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? যদি কনফিউশন থাকে তার মানে ভাই এইচএসসি তে ফাঁকি বেঁচে দিয়ে আসছি।
যদি এইচএসসি ফাঁকি পেজে দিয়ে আসি তাহলে এখনই কাম ধরে বইটা নিয়ে আবার পড়তে বসি। আর যদি ফাঁকি পেজে না দিই তাহলে তো এতটুকু বোঝা উচিত। কি আমরা কি বুঝাইলাম, যে আমাদের সরলরৈখিক অবচয় সূত্র কি, সম্পদের ক্রয় মূল্য মাইনাস আয়ুষ মাইনাস ভগ্নাংশ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। ক্রয় মূল্য 5,50,000 মাইনাস ভগ্নাংশ মূল্য 50,000 টাকা ডিভাইডেড বাই 10 কত আসে আমাদের? অবচয় হচ্ছে 50,000 টাকা। তো আমাদের অবচয় যদি 50,000 টাকা হয় তাহলে আমাদের কি করতে হবে এবার? এবার আমাদের ম্যাথটা সলভ করতে হবে। ম্যাথ আমরা কেমনে সলভ করবো? আমরা পেলাম আমার 1 বছর অবচয় কত? 50,000 টাকা। যদি তোমার কপাল খুব ভালো থাকে তাহলে কোয়েশ্চেন তোমাকে এটাই জিজ্ঞাসা করবে যে অবচয় কত। বাট কপাল এত ভালো সাধারণত হয় না, এত সহজ কোয়েশ্চেন দেয় না, তো আমাদের আর একটু ডিপে যাইতে হবে। 1 বছরের অবচয় কত? 50,000 টাকা। ও সম্পদটা ব্যবহার করছে কয় বছর? 4 বছর। তাহলে 4 বছর অবচয় কত হবে? 50,000 ইন্টু 4, তাহলে কত টাকা, মানে কত টাকা অবচয় হয়? 2 লাখ টাকা হচ্ছে আমাদের পুঞ্জীভূত অবচয়। দেখো ভাইয়া, অবচয় আর পুঞ্জীভূত অবচয়ের ডিফারেন্সটা একটু আমরা বুঝি। 1 বছরের অবচয়কে আমরা কি বলি? অবচয় বলি। আর যখন আমাকে বলে পুঞ্জীভূত অবচয়, দ্যাট মিনস 2-3 বছরের, অ্যাটলিস্ট 2 বছরের অবচয় যোগ করে আমরা যে টাকাটা পাই সেটাকে আমরা কি বলি ভাইয়া? পুঞ্জীভূত অবচয়। মানে অবচয়, পুঞ্জীভূত মানে জমা করা, অবচয় জমা করে করে এই অবস্থা। তো আমার 4 বছরে পুঞ্জীভূত অবচয় কত? এখানে 50, 50, 50, 50, 4টা 50 যোগ করে 4 বছরের পুঞ্জীভূত অবচয় কত হাজার টাকা হবে ভাইয়া? 2 লাখ টাকা। অনেক টাকা, এত টাকা দিয়ে কি করবো? ওকে, ডান। এখন আমাকে যদি আমাকে এই কোয়েশ্চেন থেকে এটাও জিজ্ঞাসা করতে পারে, অবচয়ের কোয়েশ্চেন যদি তুমি প্রিভিয়াস সলভ করতে যাও, তোমাকে অনেক সময় এটাও জিজ্ঞাসা করে যে 3 নাম্বার বছরের অবচয় কত। যদি তোমাকে জিজ্ঞাসা করে 3 নাম্বার বছরের অবচয় কত বা 4 নাম্বার বছরের অবচয় কত, অ্যান্সার হবে 50,000 টাকা। বাট যদি তোমাকে জিজ্ঞাসা করে 2 নাম্বার বছরের পুঞ্জীভূত অবচয় কত, অ্যান্সার কি হবে? 1 লাখ টাকা। যদি জিজ্ঞাসা করে 3 নাম্বার বছরের পুঞ্জীভূত অবচয় কত, অ্যান্সার কি হবে? 1.5 লাখ টাকা। যদি জিজ্ঞাসা করে 4 নাম্বার বছরের পুঞ্জীভূত অবচয় কত, অ্যান্সার কি হবে? 2 লাখ টাকা। তো এখন আমাকে যখন লাভ ক্ষতি বের করতে বলে, তখন আমাকে লাভ ক্ষতির সূত্রটা হচ্ছে সম্পদের ক্রয় মূল্য থেকে এই পুঞ্জীভূত অবচয় বাদ দিতে হয়। তো এই লাভ ক্ষতি নির্ণয় করতে যে আমাদের মতো অনেক বুদ্ধিজীবী যে কাজটা করে, ওই ভগ্নাবশেষের মূল্য বাদ দিয়ে যে মূল্যটা পাইছি, দ্যাট মিনস ওই যে 50,000 মানে 5 লাখ টাকা, ওইটা থেকে 2 লাখ বিয়োগ করে। আরে ভাই, ভুল সূত্র অ্যাপ্লাই করে লাভ আছে? আমার লাভ ক্ষতি বের করার জন্য কি করতে হবে? অলওয়েজ সম্পদের ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিতে হবে। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 5,50,000। 5,50,000 থেকে 2 লাখ টাকা বাদ দিলে থাকে কত? 3,50,000 টাকা। এখন আমার 3,50,000 টাকার একটা সম্পদ যদি 3 লাখ টাকায় বিক্রি করা হয়, লাভ হবে নাকি লস হবে? এটা তো একটা ছোট বাচ্চাও বুঝবে যে 3,50,000 টাকার জিনিস যদি ওরে তুমি 3 লাখ টাকা বেচে দাও তাহলে লাভ, লস কয় টাকা ভাইয়া? 50,000 টাকা ক্ষতি, তাই না? ওকে, দেখতে পাচ্ছি হচ্ছে নাজমুল বলছে এ হবে, তারপর স্মৃতি বলছে এ হবে, উর্মি বলছে হচ্ছে এ হবে। তাহলে আমরা অ্যান্সার দেখিনি। ইয়েস, অ্যান্সার ইজ 50,000 টাকা ক্ষতি। সো আমাদের কিন্তু এইখানে নট অনলি এই এমসিকিউতে বোঝাচ্ছিল, আমরা একটা এমসিকিউ দিয়ে অবচয় সরলরৈখিকের ক্ষেত্রে যত ক্যাটাগরির কোয়েশ্চেন আসতে পারে, যে অবচয় নির্ণয় করো, পুঞ্জীভূত অবচয় নির্ণয় করো, লাভ ক্ষতি নির্ণয় করো, সেটাও জেনে ফেললাম। এখানে আরেকটা অ্যাসপেক্ট বলে রাখি, যখন সম্পত্তির ক্রয় মূল্য বলবে ভালো করে বুঝে ভাই, পরীক্ষা আসলে না পারলে কিন্তু আমি আর দায়িত্ব নিব না, বা পারতে হবে। যখন তোমাকে সম্পদের ক্রয় মূল্য বের করতে বলবে, সম্পদের ক্রয় মূল্যের মধ্যে কিন্তু সম্পদের সাথে সংশ্লিষ্ট সকল খরচ ইনক্লুডেড হয়। দ্যাট মিনস আমাকে যদি এই কোয়েশ্চেনে বলতো একটা অফিস সরঞ্জাম ক্রয় করছে 5,50,000, বহন খরচ 20,000 টাকা, প্যাকিং খরচ 30,000 টাকা, তাহলে কিন্তু আমার সম্পদের দাম হইতো কত টাকা? দুইটা যোগ করে মানে 6 লাখ টাকা হয়ে যেত, ঠিক আছে? কিন্তু এই সম্পদের ক্রয় মূল্যের মধ্যে একটা জিনিস আসবে না। সে একটা জিনিস হচ্ছে কি ভাই, আমাদের বীমা খরচটা সম্পদের ক্রয় মূল্যের মধ্যে ইনক্লুড করতে হয় না। কোনটা ইনক্লুড করতে হয় না? বীমা খরচ সম্পদের ক্রয় মূল্যের মধ্যে ইনক্লুড করতে হয় না, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, আজান দিচ্ছে। রায়হানুল ভাইয়া, আমি কিন্তু অনেকক্ষণ ধরে অনেক আস্তে আস্তে এটা বলছি, টু বি অনেস্ট। ঠিক আছে, আমি তোমাকে রিকোয়েস্ট করবো ভাইয়া, একটু পিছনে এই ভিডিওটা একটু যে টেনে দেখো, মানে একটু পিছন থেকে দেখো, তাহলে আই গেস ইনশাল্লাহ কোনো কনফিউশন থাকবে না। তাও যদি না বুঝো, ইনবক্সে জাস্ট ভাইয়া এটা বুঝি নেই, জাস্ট ছবিটা দিও এই কোয়েশ্চেনটা, ভাইয়া ইনশাল্লাহ বুঝা দিবে। ডান। ওকে।
এটা আর আমি তোমাদেরকে বুঝাবো না, বিকজ এটা একটু আগে অনেকক্ষণ ধরে বুঝাইছি। তোমার এটার অ্যান্সার আজান দিচ্ছে, আমি জাস্ট একটু রেস্ট নেই, তখন তোমরা এটা অ্যান্সার বলো। বকেয়া সেবায় সমন্বয় সাধন করেন, এর ফলাফল কি হবে? ওকে, আজান শেষ হয়ে গেছে। সো রায়হানও বলছে ভাই আমি কোর্সে ভর্তি হচ্ছি। সো ওকে বস, দেখা হবে ক্লাসে। সো আপাতত আমাদের এই কোয়েশ্চেনটা এক দুইজন অ্যান্সার দিছে, স্মৃতি অ্যান্সার দিছে আর হচ্ছে রিফা অ্যান্সার দিছে। সো আমরা একটু দেখি এটার অ্যান্সার কি হবে। ফার্স্ট থিং, বকেয়া সেবায় আমি যখন একটু আগে যখন বুঝাচ্ছিলাম সমন্বয় পুরো জিনিসটা, সমন্বয়ের ক্ষেত্রে আমরা সিম্পল ফ্রেমওয়ার্কটা কি বুঝাইলাম? বকেয়ার ক্ষেত্রে যদি সমন্বয় করা হয় তাহলে কি হয়? মনে করো বকেয়া সেবায়, সো বকেয়া আয় আমার জন্য একটা কি ভাইয়া? সম্পদ। ব্যয় বকেয়া যেমন দায়, আয় বকেয়া আমার জন্য কি ভাইয়া? সম্পদ। ঠিক আছে? তো আমরা একটু আগে কি জানছি, যে বকেয়া যেটাই হোক, আয় হোক আর ব্যয় হোক, সমন্বয় সাধন করলে মানে সমন্বয় করলে কি হয়? বৃদ্ধি পায়। তো আমি যদি বকেয়া আয় সমন্বয় করি তাহলে আয় বৃদ্ধি পাবে আর সম্পদ বৃদ্ধি পাবে। তাহলে সমন্বয় না করলে কি হবে? উল্টা হবে, আয় কমবে, সম্পদ কমবে। তাহলে আমার কোন অ্যান্সার রাইট? মানে আমার এখানে মানে আয়ের আলাদা দেখানো, জাস্ট একটা অপশন দেওয়া আছে সম্পদ কম দেখানো, তাহলে এইটাই আমার কারেক্ট অ্যান্সার। অ্যান্সার হবে সি, সম্পদ কম দেখানো হবে। শেষ। মানে এই সমন্বয় জিনিসটা না অনেক ক্রিটিক্যাল ওয়েতে বোঝানো যায়, বাট আমরা এত ক্রিটিক্যাল ওয়েতে যাবোই না। মানে ক্রিটিক্যাল ওয়েতে যাবো না বলতে কি, জিনিসটা হচ্ছে আমি একটা জিনিস ব্রডকাস্ট বুঝতে গেলে মানে তোমার আমি বুঝালাম A to A B C D E F G H I J K L M N O P, আর তুমি বুঝলাই না, এতে আমার সহজ না মনে রাখা যে বকেয়া আয় আমার জন্য কি ভাই? একটা সম্পদ। বকেয়া যদি আমার সমন্বয় করি তাহলে কি হবে? বৃদ্ধি পায়। আয়, তাহলে বকেয়া আয় সমন্বয় করলে আয় বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি পায়। সমন্বয় না করলে কি হবে? উল্টাটা হবে, আয় হ্রাস পাবে, সম্পদ হ্রাস পাবে। শেষ। ডান। এরপরে আমাদের নয় সি, আর এতজন অ্যান্সার দিয়েছে সম্পদ কম, তাহলে এতজন বুঝছে, আমার একটা হাততালি নিজের জন্য। ওকে, এরপরে আমাদের হচ্ছে এই যে প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, অতিরিক্ত মূলধন। ভাইয়া এই জিনিসটা আমরা ছোটবেলা থেকে করে এসেছি, যারা 9-10 থেকে পড়ছি ছোটবেলায় হচ্ছে অ্যাকাউন্টিং এর অধ্যায় 4-এ ছিল। অধ্যায় 9-10 অ্যাকাউন্টিং অধ্যায় 4, এই যে সম্পত্তি, দায়, মূলধন, আবির্ভাব, এই জিনিসটা। তো এটা আমাদের অ্যাডমিশন পর্যন্ত আছে, এবং এটা মানে 1 বছর গ্যাপ গ্যাপ দিয়ে এই কোশ্চেনটা আসে, ঠিক আছে, অন এন এভারেজ। তো সিম্পল ফ্রেমওয়ার্কে যদি আমি এই জিনিসটাকে ফেলাই, জাস্ট আমরা দুইটা কাজ করব। একটা মানে একটা পেজ বা মাথার মধ্যে দুইটা ভাগ করব, মাথার মধ্যে দুইটা ভাগ করব, যে একটা লাইন মাঝখান বরাবর। সে এই লাইনের এই সাইডে আর এই সাইডে কে কে থাকবে? এক সাইডে থাকবে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন আর নিট লাভ। আর এক সাইডে থাকবে সমাপনী মূলধন, তারপর হচ্ছে উত্তোলন, আর একটা হচ্ছে নিট ক্ষতি। ঠিক আছে? আমরা দুই সাইডে দুইজনের ভাগ করে দিলাম। ঠিক আছে? এখন এইখানে যে 6 জনের নাম বললাম, এই 6 জনের মধ্যে একটা অঙ্কে হাইয়েস্ট 5 জন থাকতে পারে। ভাই আরেকজন কি দোষ করছে? আরে ভাই ওয়েট, আরেকজন দোষ করেনি। আরেকজনের যে সমস্যা, যে নিট মুনাফা আর নিট ক্ষতি একটা কোয়েশ্চেনের মধ্যে থাকা পসিবল না। আইদার আমার নিট মুনাফা হবে আর আমার নিট ক্ষতি হবে। তো এই জন্য বললাম একটা কোয়েশ্চেনে হাইয়েস্ট কয়জন থাকতে পারে? 5 জন থাকতে পারে। তো আমি যদি দুইটাকে সাইড করি, আমার একটা সাইডে কে থাকতেছে? প্রারম্ভিক মূলধন থাকবে, অতিরিক্ত মূলধন থাকবে, আর একটা কে থাকবে? নিট মুনাফা থাকবে। সেটা হচ্ছে আমি যদি খাতায় করি, সেটা হচ্ছে আমার বাম দিকে। ঠিক আছে? আমি যদি খাতায়, তুমি এখন এখন একটা কাজ করো, যারা যারা এখন খাতা কলম নিয়ে বসো নেই,
হাতে কলম থাকলে বিছানার চাদরের মধ্যে লেখা শুরু করে, আন্টি মাইট দিলে পরে বলে যে ভাইয়া বলছে এটা কোয়েশ্চেন আসবে ঢাকা ভার্সিটিতে এই জন্য লিখছি, তাহলে মাইট দিবে না, ঠিক আছে? হাতে কলম থাকলে নগদে বসো, কি করবা, একটা খাতার মধ্যে একটা দাগ দাও, দাগ দিয়ে তোমার হাতের বাম পাশ যেটা, ঠিক আছে, হাতের বাম পাশ মানে আমরা যেটাকে ডেবিট সাইড বলি, ওই বাম সাইডে লেখো, বাম সাইডে তিনটে জিনিস লিখবা, প্রারম্ভিক মূলধন, তার নিচে লিখবা অতিরিক্ত মূলধন, তার নিচে লিখবা কি ভাইয়া, নিট মুনাফা। আর ডান দিকটায় কে কাকে কাকে লিখবা, সমাপনী মূলধন, তার নিচে লিখবা উত্তোলন, তার নিচে লিখবা নিট ক্ষতি। এই যে 6 জনের নামটা লিখলা, এই 6 জনের মধ্যে একটা কোয়েশ্চেনে কয়জন থাকতে পারে হাইয়েস্ট? 5 জন। কেন 5 জন? কারণ নিট মুনাফা নিট ক্ষতি দুইজন একটা কোয়েশ্চেন এক্সিস্ট করতে পারে না, মানে এটা ইম্পসিবল। মানে একই কোয়েশ্চেনে নিট মুনাফা মানে তুমি একই ব্যবসায় ক্ষতিও করবা লাভ করবে, এটা পসিবল না। তো এই নিট মুনাফা ক্ষতির মধ্যে যে কোনো একজন থাকবে কোয়েশ্চেন, সেটা কোয়েশ্চেন পড়লেই বুঝতে পারবা। তো খাতা নিছো বা বিছানা চাদর বা পর্দার মধ্যে লিখছো, আচ্ছা, এটা যদি লিখে থাকো তাহলে সেকেন্ড কাজ যেটা করো, এবার উপরে যেটা লিখছো ওইটা ওয়াইজ নিচে একটা কাজ করতে হবে। নিচের কাজটা হচ্ছে যে প্রারম্ভিক মূলধনের যে জায়গায় লিখছো ওই জায়গায় এই 70,000 টাকাটা বসাও, ঠিক আছে? তারপরে আমার এই কোশ্চেনে কি অতিরিক্ত মূলধন দেয়া আছে? দেয়া নাই, তাহলে প্রারম্ভিক মূলধনের নিচে আর কোনো কিছু বসাইতে হবে না। নিট মুনাফা দেয়া আছে কোশ্চেনে, আমি যদি কোশ্চেনের দিকে তাকাই, আমার কোশ্চেনে নিট মুনাফাও দেওয়া নেই। তাহলে আমার এই যে বাম সাইডে অনলি কে থাকতেছে, 70,000 টাকা বসাইছি। এবার আমি ডান সাইডে আসি, মানে যে ক্রেডিট সাইডটা, ওইখানে কার কার মান দেয়া আছে, সমাপনী মূলধনের মান দেয়া আছে না? সমাপনী মূলধনের মান কত টাকা দেয়া আছে? 1,30,000 বসাও। নিট ক্ষতি দেয়া আছে, কত টাকা বসাবা? নিট ক্ষতি 40,000 টাকা বসাও। আর কারো মান দেয়া আছে, উত্তোলন দেয়া আছে, উত্তোলন কত হাজার টাকা দেয়া আছে? 50,000 টাকা বসাও। তাহলে আমি যে খাতার মানে বাম সাইড দেখি, বাম সাইডের ফিগার কত? 70,000 টাকা। আর ডান দিকে কে কে আছে? ডান দিকে আছে হচ্ছে আমার ফার্স্টে 1,30,000, তারপরে আছে 40,000, তারপরে আছে কত? 50,000। এখন জাস্ট বিয়োগ করে দাও। 1,30,000 যোগ 50 করলে হয় 1,80,000, 1,80,000 আর 40,000 টাকা যোগ করলে হয় কত? 2,20,000 টাকা। 2,20,000 থেকে 70,000 টাকা বিয়োগ করলে কত হয় বলো তাড়াতাড়ি? ক্লাস 12টার দিকে শুরু হয়েছে, হুমেরা এমন যদি ক্লাসে দেরি করে তাহলে কিন্তু নাই, ক্লাসে দেরি করা যাবে না, ঠিক আছে? ওকে। তো আমরা আমরা যারা যারা খাতায় লিখতেছি তারা কিন্তু না লিখলে কিন্তু আসলে মাইর দেওয়া উচিত, এত কষ্ট করে পড়াচ্ছি, লিখবো না মানে? ওকে। তাহলে আমার ডিফারেন্স কত থাকতেছে বলো এবার, আমি এখন হিসাব নিকাশে কত ভুল করছি নাকি সেটা আমার বলো, যে ভাই এখানে ভুল হয়েছে তাড়াতাড়ি। তাহলে আমার অ্যান্সার কত কত থাকতেছে? 1,30,000 যোগ 50 যোগ করলে 1,80,000, 1,80,000 আর 40 যোগ করলে 2,20,000, 2,20,000 থেকে যদি আমি 70,000 টাকা বাদ দিই তাহলে কত হয়? তো 2,20,000 থেকে 20,000 টাকা বাদ দিই থাকে 2 লাখ, আর 50,000 টাকা বাদ দিয়ে থাকে কত? 1,50,000 টাকা। অ্যান্সার কি হবে? দেখি অ্যান্সার কি হবে। অ্যান্সার 1,50,000 টাকা। মিলছে? মিলছে নাকি? তুমি এই এক মালিকানা যত কোয়েশ্চেন আছে তুমি এই সেম ফরম্যাটে ফালায় সলভ করো, একটা কোয়েশ্চেন সলভ না হলে ভাইয়ারে বলে ভাই আপনার ফর্মুলা কাজ করে না। ভাই এখানে একটা জিনিস বলে রাখি, কিছু কিছু সালে কোয়েশ্চেন কঠিন আসছে। কোয়েশ্চেন কঠিন কি আসছে সেটা তোমার আমি বলি। কোয়েশ্চেনের কঠিনের পার্টটা হচ্ছে যে অনেক ইয়ারের কোয়েশ্চেন আমার যেমন এমন এখানে সুন্দর করে বলে দেওয়া আছে প্রারম্ভিক বলতাম 70,000 টাকা, বলে দেওয়া নাই ওই কোয়েশ্চেন গুলোর মধ্যে। এখানে যেমন সমাপনী বলতেন 1,30,000 টাকা বলে দিছে। যেই সালের কোয়েশ্চেন গুলো কঠিন আসছে, ট্রাস্ট মি ভাইয়া, ওই সালের কোয়েশ্চেন গুলোতে এরকম প্রারম্ভিক মূলধন, এরকম প্রারম্ভিক দায় বা সমাপনী মূলধন স্পেসিফিক বলা নেই। কি দেয়া আছে ওই কোয়েশ্চেন গুলাতে? প্রারম্ভিক সম্পদ দেওয়া, প্রারম্ভিক দায় দেওয়া। আরেকটা কোয়েশ্চেন সমাপনী সম্পদ দেওয়া, সমাপনী দায় দেওয়া। সো সেক্ষেত্রে তুমি কি করবা? প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিয়ে আগে প্রারম্ভিক মূলধন বের করে নিবা, তারপর আমি যে ফরম্যাটে বললাম ওই ফরম্যাটে ম্যাথ সলভ করবা। সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিয়ে সমাপনী মূলধন বের করে নিবা, তারপর আমি যে ফরম্যাটে বললাম ওই ফরম্যাটে সলভ করবা। কারণ কোয়েশ্চেন, ভাই আপনি যে ফরম্যাট বলছেন ওটা দিয়ে সলভ করতে হবে না ভাই। তোমার যদি অন্য কোনো ইজি ফরম্যাট জেনে থাকো, ডু ইট, অঙ্ক হইলেই হইছে। এখন যদি তুমি বলো ভাইয়া যে অপু 10-20 করে আমার অ্যান্সার মিলে গেছে, তাইলেও যদি মিলে তাহলে তোমার কপাল যদি ভালো হয় তাহলে তো কিছু বলার নাই। বাট এমনি কপাল ভালো সাধারণত হয় না, ঠিক আছে? তো এই জন্য আমরা ফর্মুলা, তোমার টেকনিক ফলো করো, আমার টেকনিক ফলো করো, দুনিয়ার যা মন চায় টেকনিক ফলো করে অ্যান্সার পারতে হবে, পরীক্ষায় ভালো করতেই হবে, তাছাড়া হাতে কোনো অপশন নেই, বুঝছি? ওকে। না বুঝলে আমরা বলি মিলছে, ইয়ে ডান। আমার হিসাব মিলে না কেন ভাইয়া? নিপু মিলবেও না আপু, যদি আমরা যদি ফর্মুলা প্রপারলি অ্যাপ্লাই না করি। বিনা চাদর হলে কি লিখছো বা পর্দার মধ্যে লিখছো? নির্ঘাত খাতা নিয়ে বসো নাই? খাতা নিয়ে বসলে অবশ্যই মিলতো অঙ্ক। ডান। ঠিক আছে।
আচ্ছা হ্যাঁ, রেকর্ড থাকবে ভাইয়া, কারণ আমি তো যতক্ষণ কথা বলছি এটা রেকর্ড থাকতেছি, গ্রুপে থাকবে, গ্রুপে থেকে দেখে নিতে পারবা। ঠিক আছে, ওকে, তাহলে অ্যান্সার বলে ফেলছি। নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? এটা হচ্ছে উৎপাদন ব্যয় চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন। উৎপাদন ব্যয়ের মধ্যে প্রত্যক্ষ কাঁচামালের ব্যয়টা একটা পরিবর্তনশীল ব্যয়। ঠিক আছে, ওকে। আমার সবচেয়ে মানে কাছের একটা এমসিকিউ, যে এমসিকিউ সলভ করতে আমার খুব ভালো লাগে, কারণ এটা খুবই সহজ একটা এমসিকিউ। দেখো ভাই, নতুন অনুপাত বের করার প্রত্যেকটা এমসিকিউ, যত কোয়েশ্চেন আসছে নতুন অনুপাত বের করো, প্রত্যেকটা এমসিকিউ এর ফরম্যাট সেম। ফরম্যাট সেম কি, যে দুইজনের মুনাফা বন্টন অনুপাত দেয়া থাকে 2:1 বা 3:1 বা 5:1। তারপর নতুন যে আসে তারটা একটা ভগ্নাংশ ফরম্যাটে দেওয়া থাকে। ঢাকা ভার্সিটিতে প্রিভিয়াসলি টোটাল 6টার মতো এরকম কোয়েশ্চেন আসছে, প্রত্যেকটা কোয়েশ্চেনের ফরম্যাট সেম, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা সেম ফর্মুলাতে সলভ করতে পারবো। ঠিক আছে, আমরা একটা ফর্মুলাটা দেখি কিভাবে আমরা শর্টকাটে সলভ করব। নতুন অনুপাত যখন বের করতে বলবে তখন আমরা দেখবো যে নতুন যে মানে দুইজন যে অংশীদার দেয়া আছে, কারণ কোয়েশ্চেনের ফরম্যাটটা কি থাকে, দুইজন ছিল, নতুন একজন আসবে, সো নতুন একজন আসার পরে অনুপাতটা কি হবে। সো দেখবা যে দুইজনের অংশীদার অনুপাত দেয়া আছে 2:1, 3:1, 5:1, 4:1, হোয়াট এভার ইট ইজ, যেটা কোয়েশ্চেনে দেওয়া থাকে সেটাই থাকে। এরপরে নতুন যে আসবে তারটা ভগ্নাংশ দেয়া থাকবে, দেয়া থাকবেই, সব কোয়েশ্চেনে মোস্টলি দেয়া ছিল, তোমাদের দেয়া থাকা উচিত। তো এখন এটা শর্টকাট পদ্ধতিটা হচ্ছে, ভগ্নাংশের যে মানটা দেয়া আছে, এটা হইতে পারে 1:4, 1:5, 1:3, 2:3, 2:5, হোয়াট এভার ইট ইজ, যাই হোক না কেন, আমাদের ফার্স্ট কাজ হবে ভগ্নাংশের নিচের মান থেকে উপরের মানটা কি করব, বিয়োগ করব। খাতায় লেখো, না লিখলে কিন্তু মাই দিব। ফার্স্ট কাজ কি হবে, ভগ্নাংশের নিচের মান থেকে আমরা উপরের মানটা কি করব, বিয়োগ করব। এখানে ভগ্নাংশের নিচের মান কত, 5, উপরের মান কত, 1। 5 থেকে 1 বিয়োগ দিলে কত থাকে, 4 থাকে। এই যে 4 আমরা পাইলাম, এই 4টাকে আমরা কি করব, গুণ করব। কাকে দিয়ে গুণ করব, এই যে দুইজন অনুপাত দেয়া আছে, 4 2 8, 4 1 4। 90% কেসে তোমার অঙ্ক এখানেই সলভ হয়ে যাবে। এখন দেখবা 4 আর 8, এই যে গুণ করে যে গুণফলটা পাইলাম সেটা কোন অপশনে দেয়া আছে, দেখো তো ভাইয়া। 8 আর 4 কোন অপশনে দেয়া আছে, 4 2 8, 4 1 4 কোন অপশনে দেয়া আছে, অপশন ডি। এটাই কারেক্ট আনসার। 90% কেসে এটা হবে, কোন 1% কেসে হবে না সেটা বলতেছি। যদি কোনো অপশনে দেখো যে একটাই অপশন আল্লাহ দুনিয়া এক্সিস্ট করতেছে 8:4 দিয়ে, তাহলে তো তুমি খুব শিওর যে এটাই অ্যান্সার, আমি এটাই দাগায় দিয়ে আসবো। বাট এখানে একটা রিস্ক থেকে যায়, যদি না মানে আমার দুইটা অপশন, মনে করো 8:4 দুইটা অপশনে দেওয়া আছে, তখন তো আমার 3 নাম্বার জনেরটাও বের করতে হবে, সো 3 নাম্বার জনেরটাও শিখাই দিচ্ছি। সো আমাদের দুইজনেরটা কেমনে বের করলাম, ফার্স্টে বিয়োগ করলাম, 5 থেকে 1 বিয়োগ করলাম, মানে ভগ্নাংশ নিচের মান থেকে উপরের মানটা বিয়োগ করলে পাইলাম কত, 4। 4কে আমি আগের দুটো অনুপাত দিয়ে কি করলাম, গুণ করলাম, 4 2 8, 4 1 4, কত, 8 আর 4, দুইজনেরটা পাইলাম। এখন আমার 3 নাম্বার জোনটা বের করতে হবে। এইটা আমরা কিভাবে করব, এই যে দুজনে মান দেয়া আছে না, এই দুইটাকে যোগ করে দিব। 2 আর 1 যোগ করলে কত হয়, 2 আর 1 যোগ করলে হয় 3। এই 3কে ভগ্নাংশের উপরে মান দিয়ে গুণ করব। ঠিক আছে, এখানে একটা ফ্যাক্ট আছে, যে উপরের মান যদি 1 হয় গুণ করলে একই হবে, সো উপরের মান 1 হইলে আমার আর গুণ করার মানে প্যারা নিতে হবে না। বাট উপরের মান যদি 1 না হয় তখন আমার এই গুণ করার প্যারাটা নিতে হবে। সো আমি যদি এখন গুণ করে দিই, 2 আর 1 যোগ করলে কত হয়, 3। 3 1 কে কত হয়, 3। তাহলে আমার অ্যান্সার কত হবে, 8, তারপর হচ্ছে 4 আর হচ্ছে 3। তাহলে আমাদের তিনজন, যদি আমাকে কোনো কোয়েশ্চেনে নতুন অনুপাত বের করতে বলে, আমরা কিভাবে বের করব, ফার্স্ট কাজ হবে ভগ্নাংশের নিচের মান থেকে উপরের মানটা বিয়োগ করব। বিয়োগ করে কত পাইলাম, বিয়োগ করে পাইলাম হচ্ছে 4 পাইলাম। এই 4কে আমরা আগের যে দুইটা অনুপাত আছে ওই দুইটা দিয়ে কি করব, গুণ করব। 4 2 8, 4 1 4। সো মানে অনেক কেসে এখানে কোয়েশ্চেন সলভ হয়ে যাবে, বাট আমরা 3 নাম্বার জনটা বের করি। 3 নাম্বার জনটা বের করার জন্য কি করতে হবে, ভগ্নাংশে যে দুইটা মান মানে অনুপাতে যে দুইটা মান দেয়া আছে 3:2 বা 2:1, হোয়াট এভার ইট ইজ, ওই দুইটা মানকে যোগ করে ভগ্নাংশের উপরের যে মানটা সেটা দিয়ে গুণ করবো। তো এখানে দুইটা মান 2 আর 1 যোগ করলে কত হয়, 3। 3কে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে কত আসবে ভাইয়া, 3 1 3, শেষ। ওকে, ডান। ক্লাস কতক্ষণ পর্যন্ত, ক্লাস আর বেশিক্ষণ পর্যন্ত হবে না, তো আমরা এই অ্যান্সারটা সলভ করে ফেলছি, এটা এর অ্যান্সার হবে 8 4 3। ওকে, তো নিচের কোনটি পণ্যের খরচের মধ্যে অন্তর্ভুক্ত না, এটা হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তার বেতন। মানে একটা পণ্য বানাইতে যে খরচটা হয় সেটার মধ্যে কোনটা অন্তর্গত না, এটা হচ্ছে অফিস ও প্রশাসনিক ব্যয়ের মধ্যে যায়, প্রধান নির্বাহী কর্মকর্তার বেতন। ঠিক আছে, এরপরে নিচের কোনটি সমাপনী জাবেদা খতিয়ান করার পরে শূন্য ব্যালেন্স হবে। অলওয়েজ মনে রাখবা, 3টা হিসাবের ব্যালেন্স শূন্য হয়। কোন 3টা হিসাব, মানে সমাপনী জাবেদা দেওয়ার পরে 3টা হিসাবে ব্যালেন্স শূন্য হয়। কোন 3টা, আয়, ব্যয়, উত্তোলন। সমাপনী জাবেদা দেওয়ার পরে
তিনটা হিসাবে ব্যালেন্স শূন্য হয়, সেই তিনটা হিসাব কি কি? মানে এটার এমসিকিউটা মানে এভাবে আসে যে সমাপনী জাবেদা দেওয়ার পরে, মানে সমাপনী জাবেদা জিনিসটা কি? আমরা নামিক হিসাবগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য যে জাবেদা দেই সেটাকে আমরা কি কি বলি ভাইয়া? সমাপনী জাবেদা। নামিক হিসাব বলতে কি বোঝায়? আয় ব্যয় জাতীয় হিসাবগুলোকে আমরা কি বলি ভাইয়া? নামিক হিসাব বলি। আর নামিক হিসাবের মধ্যে উত্তোলনটাও চলে আসে। উত্তোলন একটা বিশেষ ধরনের নামিক হিসাব। তো আমরা অলওয়েজ মনে রাখবো, সমাপনী জাবেদা দেওয়ার পরে তিনটা হিসাবের ব্যালেন্স জিরো হয়ে যায়। সেই তিনটা হিসাব কি কি? আয়, ব্যয়, উত্তোলন। এই তিনটা হিসাবের ব্যালেন্স সমাপনী জাবেদা দেওয়ার পরে জিরো হয়ে যায়। মনে থাকবে? ওকে। অ্যান্সার কি হবে? পরিষেবায়। সেরা। তারপর বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের সূত্র। সো খাতা যাদের আছে লেখো, এক্ষুনি লেখো। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এটা দুইটা সূত্র। প্রারম্ভিক মজুত পণ্য যোগ কৃত পণ্যের ব্যয়। কোয়েশ্চেনে স্পেসিফিক লেখাই থাকে, সো তুমি ইজিলি ফাইন্ড আউট করে বের করতে পারবা। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সূত্র হচ্ছে দুইটা। এক, প্রারম্ভিক মজুত পণ্য যোগ কৃত পণ্যের ব্যয়। আর সেকেন্ডটা হচ্ছে সমাপনী মজুত পণ্য যোগ বিক্রিত পণ্যের ব্যয়। প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয়, আর একটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য যোগ বিক্রিত পণ্যের ব্যয়। এখানে আমরা সেকেন্ড সূত্র অ্যাপ্লাই করব, বিকজ আমার এখানে দুইটা মান দেয়া আছে। একটা হচ্ছে এই সমাপনী মজুদ, আর একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তো 30 আর 70 যোগ করলে কত হয়? 1 লাখ টাকা। অনেক টাকা। তার অ্যান্সার কি হবে? 1 লক্ষ টাকা। শেষ। তো সূত্র কি? আবারও বলতেছি। একটা সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ কৃত পণ্যের ব্যয়। যদি আমার কোয়েশ্চেনে প্রারম্ভিক মজুদ পণ্য আর কৃত পণ্যের ব্যয় দেয়া থাকতো, তাহলে আমরা 1 নম্বর সূত্র অ্যাপ্লাই করতাম। আর আরেকটা সূত্র হচ্ছে সমাপনী মজুদ পণ্য যোগ বিক্রিত পণ্যের ব্যয়। যেহেতু আমার কোয়েশ্চেনে এই দুইটার মান দেওয়া আছে, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্কটা সলভ করে ফেললাম। ডান। তারপরে এটাই অলমোস্ট বলা যায় একটা লাস্ট কোয়েশ্চেনের মতো আমাদের। সো লাস্ট কোয়েশ্চেনটা কি? 13 জুন 2/10 নিট 30 শর্তে একটা 750 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে। 16 তারিখে আবার ফেরত আসছে 50 টাকা। তাহলে কত টাকার পণ্য আসলে বিক্রয় করা হয়েছে, মানে কত টাকা আমি পাবো? 700 টাকা পাবো। আচ্ছা, শর্তটা কি? 2/10 নিট 30 মানে কি? 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% বাড়তে পাবে। সো এই ক্যাটাগরির কোয়েশ্চেন আসলে অনেকের মনে যে কোয়েশ্চেন আসে যে ভাই, জুনের 13 থেকে হিসাব করবো নাকি জুনের 14 থেকে হিসাব করবো? 14 থেকে হিসাব করলে এক, আর 13 থেকে হিসাব করলে এক। ভাই এত কনফিউশনে যাওয়ারই দরকার নেই। ফার্স্টে দেখবা কোন তারিখে জিনিসটা ক্রয় করছে অথবা বিক্রয় করছে। এখানে তারিখটা কত ভাইয়া? 13 জুন। এই তারিখের সাথে এই যে 2/10, এখানে 10 না থেকে যদি 5 থাকতো তাহলে আমরা 5 যোগ করতাম। যদি 10, যদি যেহেতু 10 আছে তাহলে আমরা 10 যোগ করব। যদি 15 থাকতো 15 যোগ করতাম। 20 থাকলে 20 যোগ করতাম। এখন জুনে মানে জুনের 13 সাথে 10 যোগ করলাম, 10 যোগ করলে কত হয়? জুনের 23, তাই না? যদি 23 তারিখের মধ্যে টাকাটা ফেরত দেয় তাহলে বার্তা পাবে। 23 তারিখের পরে টাকা ফেরত দিলে কোনো বার্তা পাবে না। কাহিনী ক্লিয়ার? মানে আমার 2/এর পরে যে টাইমটা দেওয়া থাকবে, 10 দেওয়া থাকলে 10 যোগ করব, 15 থাকলে 15, 10 20 থাকলে 20, ওইটা যোগ করার পর যে ডেটটা আসবে। তো জুনের 13-র সাথে 10 যোগ করলে কত হয়? জুনের 23। জুনের 23-এর মধ্যে টাকা দিলে টাকা পাবে, মানে বার্তা পাবে। এরপরে টাকা দিলে বার্তা পাবে না। তো এখন কেমনে কি করব তাহলে? এখন তাহলে সমাধান হচ্ছে জুনের 13 সাথে 10 যোগ করে কত হয়? জুনের 23। তো জুনের 23 তারিখে যদি টাকাটা ফেরত দিছে তাহলে কি পাবে ভাই? বার্তা পাবে। কত টাকা বার্তা পাবে? 2% বার্তা পাবে। সো 2% ভাই আমি ক্যালকুলেটর ছাড়া কেমনে করবো? ভাইয়া টেকনিক শিখাই দেয়, মনে রাখো। কোনো কিছুর 1% মানে দুইটা শূন্য কম, 10% মানে একটা শূন্য কম, 1% মানে দুইটা শূন্য কম। তো আমি যদি 700 টাকা আমি পাবো, আচ্ছা 700 টাকার 1% কত হবে? দুইটা শূন্য বাদ দিয়ে দাও। 700 টাকার 1% হচ্ছে কত টাকা? 7 টাকা, তাই না? 700 টাকার 1% কত টাকা? দুইটা শূন্য বাদ দিলে 7 টাকা। যদি 1% 7 টাকা হয়, 2% কত হবে? 14 টাকা। 3% কত হবে? 21 টাকা। 4% কত হবে? 28 টাকা। 5% কত হবে? 35 টাকা। তো আমি যদি 1% বের করতে পারি তাহলে আমি 2, 3, 4, 5, 6, 7, 8, 9 সবগুলা পার্সেন্টই বের করতে পারবো। তো আমরা কি করলাম? 1% করলাম। 1% কত টাকা হয়? দুইটা শূন্য বাদ। 700 টাকার 1% কত টাকা ভাইয়া? 7 টাকা। 1% 7 টাকা হইলে তারপরে কি হবে? 2% কত টাকা? 14 টাকা। তো 700 টাকা থেকে 14 টাকা বাদ দিলে কত হয়? 686 টাকা। বুঝছি নাকি বুঝিনি? তাড়াতাড়ি বলেন। 15, 16 নম্বর, 16 আনসার হবে সি। সেরা। এই একজন 12, আনিস আনসার দিছে 12। আরে 12 না, 7 দুগুণে 14 টাকা, 14 হবে। 14 ভুল করলে হবে না এগুলা। ঠিক আছে, তো আমরা অনেকগুলা জেনে ফেললাম। এবার আমরা একটু দেখি আমাদের কাঙ্ক্ষিত জিনিসপত্র।
সো আমাদের এমসিকিউ সব সলভ করা হয়ে গেছে। এবার আমাদের তিনজন লাকি উইনার যারা পাবে, এটা তো অলরেডি অনেকবার বলা হয়েছে, লাস্ট বারের মতো বলে নিয়ে আমরা ক্লাস শেষ করে দিব, যে যদি আমরা রেজিস্ট্রেশন করে স্ক্রিনশটটা গ্রুপে দেও, কেন ভার্সিটিতে তুমি ঢাবিয়ান হতে চাও সেটা একটু বলো। আমার ঢাবিয়ান হওয়ার গল্পটা তোমাদেরকে হয়তো একদিন গ্রুপে বলবো না, সো ওটা দেখে নিও। তারপর ইম্পর্টেন্ট চ্যাপ্টারে যে কোন কোন চ্যাপ্টারে কোন কোন পার্ট ইম্পর্টেন্ট, এইটার একটা ড্রাইভ লিঙ্ক এখানে দেওয়া আছে। আমি যখন স্লাইডটা তোমাদেরকে দিয়ে দেবো ওখানে একবার দেখে নিও যে কোন চ্যাপ্টারে কোন কোন টপিক ইম্পর্টেন্ট মার্ক করে বলা আছে এখানে। তারপর আমাদের যে সি ইউনিট গুচ্ছ কোর্স, এখানে তো আমি জাস্ট একটা লাইভে পড়ালাম, একটা ক্লাসে অনেকগুলো এমসিকিউ অনেকগুলো টপিক নিয়ে কথা বললাম। বাট যখন আমরা লাইভে যাব, অ্যাকাউন্টিং এর ক্লাসে ঢুকবো, অ্যাকাউন্টিং স্পেসিফিক আজকে আমরা যতগুলো টপিক পড়লাম, অলমোস্ট প্রত্যেকটা টপিকে স্পেসিফিক একটা একটা করে ক্লাস থাকবে। কিছু টপিক দুইটা মার্চ করে একটা করে ক্লাস থাকবে। মানে একটা ক্লাসে বোঝার জন্য যতটুকু অপটিমাম টাইম লাগে, আর তোমার মাথায় মানে অ্যাকাউন্টিং এ মিনিমাম সেন্স থাকলেও তুমি যদি বুঝতে পারো, এইটা এনশিওর করার দায়িত্ব আমাদের। বিকজ অ্যাডমিশন টেস্ট যেহেতু তুমি দিবা, তোমারও একটা দায়িত্ব আছে কিন্তু পড়াশোনা করার। মানে নেভার এভার থিঙ্ক, যদি তুমি মনে করো যে ভাই আমারে তুলে গুলায় খাওয়াই দিবে অ্যাডমিশন টেস্ট, নেভার, কোনো কোচিং কোনো সেন্টার কেউ এটা করবে না। এটা ইম্পসিবল। অ্যাডমিশনে তুমি অনলি তখনই ভালো করবা, তোমার নিজের চেষ্টা আছে, নিজের চাহিদা আছে, নিজের আগ্রহ আছে, তুমি নিজে পড়তে চাও, তুমি নিজে চান্স পেতে চাও, অনলি দেন অ্যাডমিশন ইজ ফর ইউ। আর তুমি যদি ওই ডেসপারেশন নিয়ে আমাদের সাথে থাকো, ভাই তুমি যেখানে দুনিয়ার যেখানে বসে ক্লাস করো অনলাইনে, তুমি চান্স পাবা ইনশাল্লাহ। তার কারণ হচ্ছে যে তুমি চেষ্টা করতেছো, আর চেষ্টার অলওয়েজ একটা ভ্যালু আছে। তুমি চেষ্টা করবে, আমরা তোমাকে হেল্প করব, দুজন মিলে একসাথে চেষ্টা করব যাতে করে আমাদের ড্রিম গুলো আমরা ফুলফিল করতে পারি। তো সেই ইউনিটে আমাদের কতগুলো ক্লাস হবে, স্পেশাল কত, রিটেন কত, ডেইলি এক্সাম, মান্থলি এক্সাম, সবগুলো এখানে বলা আছে। সো এক নজরে দেখে ফেলছো, এটা নিয়ে এক্সপ্লেন করা আমার আই গেস কিছু নাই। এরপরে আমাদের এই যে ক্লাসগুলো নিচ্ছি, ক্লাসগুলো কেন নিচ্ছি, বিকজ মানে আমি কিন্তু আজকে তোমাদেরকে যা পড়াইছি, বিলিভ মি অর নট, তোমাদের এইখান থেকে কোনো না কোনো কোয়েশ্চেন থাকবেই থাকবে। কারণ আমি মানে ঢাকা ভার্সিটিতে আসে এর বাইরে কোন একটা লাইনও বলি নাই তোমাদেরকে। এই কোয়েশ্চেন গুলো আসছে এবং এই কোয়েশ্চেন এক্সটেনশন পার্ট গুলো তোমাদেরকে বলে দিছি। তো চয়েস ইজ ইয়োর্স, পরীক্ষা দিবা কিনা এবং পরীক্ষা দিয়ে প্রাইজ জিতবা কিনা। আর জিতলে সালাম তোমাকে, জান। এরপরে আমাদের প্রাইস গুলো পাওয়া আইপ্যাড 10,000 8,000 টাকা। তো এগুলা অনেক কিছু। এন্ড কিভাবে অংশগ্রহণ করবা, স্টেপ 1 কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করবা। স্টেপ 2 পরীক্ষায় প্রশ্ন তো সব পিডিএফ আছে, সেটা ডাউনলোড করবা। ডাউনলোড করেও ক্লাস করো, পড়াশোনা করো, ইনশাল্লাহ হয়ে যাবে। এখন আমাদের এই যে ম্যারাথন ক্লাসগুলো আজকে হয়ে গেছে, ইউনিটটা আজকে সারাদিন হবে। এক্সামটা কবে? এক্সাম হবে ফ্রাইডে। মানে এক্সামে যেহেতু আমাদের পড়ার টাইম লাগবে, আমরা এক্সামের টাইমটা পিছিয়ে দিছি। এক্সামটা হচ্ছে সেপ্টেম্বরের 12 তারিখ হবে। ভালো মতো যদি পড়াশোনা এতদিন না করছো, অনেকদিন টাইম দিছি, তাহলে তো আফসোস, ডান। তাহলে আমাদের সিউনিটে কোন দিন কোন কোন ক্লাস হবে সেটা ডেটটা দেওয়া আছে, স্লাইড যখন দিব তখন দেখে নিও। আমার অ্যাকাউন্টিং ক্লাসটা কবে দেখি তো, থার্সডে মানে বৃহস্পতিবার 7টার দিকে। অ্যাকাউন্টিং ক্লাসে যদি কাউরে দেখছি যে ক্লাসের দিন টেবিল চেয়ারে না বসে খাতা কলম নিয়ে না বসছে, আমরা বলছে ভাই আমি বাইরে ক্লাস করতে পারতেছি না, খবর আছে আগেই বললাম। আমি ভাই অনেক ভালো অনেক খারাপ। পড়াশোনা ঠিকঠাক মতো করলে অনেক ভালো মতো, বাট পড়াশোনা ঠিকঠাক মতো না করলে মাইট, কোনো কথা নেই, ডিরেক্ট মাইট। কারণ অনলাইনে আসলে কেমনে মাইট দেওয়া লাগে আমার কোনো জানা নেই, এটা কোনো একটা টেকনিক আবিষ্কার করতে হবে। আর এই যে আমার প্রিয় জাবেদা, আমার প্রাণের জাবেদা, তো ওরা নিয়ে একটা প্রোমো কোড বানাই ফেলছি। যারা যারা এখন অ্যাডমিট হও নাই, লাস্ট সুযোগ। এটা কয়দিন থাকবে আমি মানে খুবই কম সময় থাকা উচিত। সো যারা যারা অ্যাডমিশন নিতে চাও, এখনই ডিসকাউন্টে এই প্রোমো কোডটা অ্যাপ্লাই করে অ্যাডমিশন নিয়ে নিও। আর নিলে ক্লাসে দেখা হবে, আর না নিলে হয়তো কোনো ফ্রি ভিডিওতে দেখা হবে। এখন সবচেয়ে দেখা করার ইচ্ছা তোমাদের ভার্সিটিতে একসাথে বসে চা খাবো, কফি খাবো, নাস্তা খাবো, চিল হবে অনেক। আর যারা এতক্ষণ ক্লাসে ছিলা, এত দুর্যোগের মধ্যে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। ইউ আর দ্য ট্রু হিরোস। দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে। টিল দেন টাটা, করবে আল্লাহ হাফেজ। ভাইয়ের জন্য দয়া করে, ভাই একটু অসুস্থ। আর কি, আর তো কিছু বলার নেই। বেস্ট অফ লাক, ঠিক আছে? ওকে, ডান। তাহলে যারা যারা তখন ক্লাসে ছিলা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাসে।